আসসালামু আলাইকুম। মেডিবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান জাফরি, ঢাকা মেডিকেল থেকে 2018 নভেম্বর এমবিবিএস করেছি। তো আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, টার্মিনোলজি এবং ওভারভিউ। ওভারভিউয়ের মধ্যে আজকে আমরা সেন্সরি সিস্টেম, মোটর সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে জানবো। আর এরপরে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমরা ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে একটা ওভারভিউ দিব, ফিজিওলজি, নার্ভাস ফিজিওলজি সম্পর্কে একটা ওভারভিউ দিব এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ক্লিনিক্যাল কোরিলেশন এই টপিকটা সম্পর্কে একটু জানবো। তো ক্লিনিক্যাল কোরিলেশনে আমরা মোটামুটি জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি যেন সেভাবেই আমরা করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা ক্লাসিফিকেশনে যাই। ক্লাসিফিকেশনে আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড টার্মিনোলজি আমরা একসাথে এটা পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা ক্লাসিফিকেশনে ছিলাম। ক্লাসিফিকেশনে আমরা প্রথমে আমরা নার্ভাস সিস্টেমকে মূলত আমরা যে দুইটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, যেটা তোমরা সবাই জানো। তো ব্রেইনের মধ্যে আমরা এখানে জাস্ট ব্রেইনের পার্টগুলোর নাম একটু জানবো যেন পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয়। ব্রেইনের পার্টগুলো টোটাল মেইনলি তিনটা পার্ট। প্রথমত হচ্ছে ফোর ব্রেইন বা প্রোসেনসেফালন, এরপর আছে মিড ব্রেইন বা মেসেনসেফালন, আর সর্বশেষ হচ্ছে হাইন্ড ব্রেন বা রোম্বেনসেফালন। ফোর ব্রেইনের মধ্যে আবার দুইটা পার্ট মূলত। প্রথম পার্ট হচ্ছে সেরেব্রাম বা টেলেনসেফালন, এরপরের পার্টটা হচ্ছে ডায়েনসেফালন বা থ্যালামেনসেফালন। ডায়েনসেফালনের মধ্যে আমরা আবার কিছু ক্লাসিফিকেশন করতে পারি, যেমন থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস এবং সাবথ্যালামাস। আর হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালনের মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা হচ্ছে মিডুলা অবলঙ্গাটা বা মাইলেনসেফালন। মেটেনসেফালনের মধ্যে থাকবে হচ্ছে পন্স এবং সেরিবেলাম। আর ব্রেইন স্টেম বলে একটা জিনিস আমরা জানি। ব্রেইন স্টেম বলতে বোঝায় মিড ব্রেইন, পন্স এবং মেডুলা। মিড ব্রেইন, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা, এই তিনটা মিলে বলা হয় ব্রেইন স্টেম। এই জিনিসটা আমরা একটু ছবিতে দেখে আসি। আচ্ছা, তো ছবিতে আমরা হচ্ছে যেটা একটা সিটি স্ক্যান দিয়ে বা সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে আমরা একটা বোঝাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে, যেটা মাউস পয়েন্টার দিয়ে আমি দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে সেরিব্রাম। ব্রেইনের যে আমরা মেইন অংশ বলি এটা হচ্ছে সেরিব্রাম। এই জায়গায় হচ্ছে আমাদের যে থ্যালামাস, হাইপোথ্যালামাস এই জিনিসগুলো থাকে এই জায়গায়। মিড ব্রেইন হচ্ছে এই জায়গাটা, পন্স হচ্ছে এই যে একটা ফুলা অংশ দেখা যাচ্ছে এই জায়গাটা, মেডুলা অবলঙ্গাটা হচ্ছে এই অংশটা যেটার কন্টিনিউশন হচ্ছে স্পাইনাল কর্ড, আর সেরেবেলাম হচ্ছে এই অংশটা। তো আমরা আগের স্লাইড আবার ফিরে যাই। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সার্ভাইকাল 1 থেকে লাম্বার 3 পর্যন্ত অবস্থান করে, আর বড়দের ক্ষেত্রে এটা সার্ভাইকাল 1 থেকে লাম্বার 1 ভার্টিব্রার লোয়ার এন্ড পর্যন্ত স্পাইনাল কর্ড অবস্থান করে। এর কারণ হচ্ছে, বড়দের ক্ষেত্রে এটা উপর ওঠার কারণ হচ্ছে ভার্টিব্রাল কলাম, দ্যাট মিনস আমাদের বনি ভার্টিব্রাল কলাম যে গতিতে বড় হয়, স্পাইনাল কর্ড সেই গতিতে বড় হয় না। তো তার জন্য স্পাইনাল কর্ড ল্যাগস বিহাইন্ড দ্য লেন্থ অফ দ্য বনি ভার্টিব্রা। তো স্পাইনাল কর্ডের মধ্যে আমরা এটা আগেই বলেছি যে মেডুলা অবলঙ্গাটার একটা কন্টিনিউশন হচ্ছে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ডের মধ্যে আমরা কতগুলো রিজিয়নে ভাগ করতে পারি এটা তোমরা সবাই মোটামুটি জানো। সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 8 স্পাইনাল নার্ভ, এটা অবস্থান করবে হচ্ছে সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 7 এর লোয়ার ভার্টিব্রার অংশ পর্যন্ত। সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 8 স্পাইনাল নার্ভ অবস্থান করবে। সার্ভাইকাল 7 এর লোয়ার পার্ট থেকে T9 ভার্টিব্রা পর্যন্ত অবস্থান করবে T1 থেকে T12 স্পাইনাল নার্ভ। একটা জিনিস এখানে খেয়াল করো যে T9 এর মধ্যে কিন্তু T12 পর্যন্ত অবস্থান করছে, তার কারণ আমি আগেই বলেছি যে স্পাইনাল কর্ডটা কিন্তু স্পাইনাল ক্যানেল বা স্পাইনাল যে বনি স্পাইনাল যে একটা ক্যানেল থাকে সেটার থেকে কিন্তু একটু উপরের অবস্থান করবে, যার জন্য 9 নাম্বার ভার্টিব্রা হলো 12তম থোরাসিক স্পাইনাল নার্ভ পর্যন্ত কিন্তু এর মধ্যে চলে আসবে, এবং পরেরগুলোর ক্ষেত্রেও সেম জিনিসটা। এবং এর মধ্যে থোরাসিক 1 থেকে থোরাসিক 11 এর যে ভেন্ট্রাল র্যামাই বা নার্ভ তৈরি হওয়ার পর দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই, একটা হচ্ছে ডর্সাল র্যামাই, যেটা আমি ছবিতে একটু পর দেখাচ্ছি।
তো এই ভেন্ট্রাল রামাইটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ ফর্ম করবে, এটা আমি একটু পর ছবিতে দেখাচ্ছি। থোরাসিক 9 থেকে থোরাসিক 11 এর মধ্যে অবস্থান করবে লাম্বার 1 থেকে লাম্বার 5 স্পাইনাল নার্ভ। থোরাসিক 11 থেকে লাম্বার 1 এর লোয়ার এন্ডের মধ্যে বাকি যা যা আছে তোমার স্যাক্রাল 1 থেকে স্যাক্রাল 5 এবং কক্সিক্স 1 এই পর্যন্ত অবস্থান করবে হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রার লোয়ার এন্ড পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভগুলো বের হবে। লাম্বার 1 এর লোয়ার এন্ডে স্পাইনাল কর্ডের যে পায়া ম্যাটার সেটা একটা সরু অংশের মতো একটা ধারণ করে, একটা কোন ফর্ম করে। এই কোনটাকে বলা হয় হচ্ছে কোনাস মেডুলারিস। আর পায়া ম্যাটারের চারিদিকে যে সাব আর্কানয়েড স্পেসটা থাকে সেই সাব আর্কানয়েড স্পেসটা আরো কিছু দূর পর্যন্ত আসে, যেটা হচ্ছে স্যাক্রাল 2 ভার্টিব্রার লোয়ার এন্ড পর্যন্ত এটা আসতে পারে। এই জন্যই কিন্তু আমরা যখন সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করি লাম্বার পাংচারের মাধ্যমে, তখন কিন্তু আমরা এই লাম্বার 1 এর লোয়ার এন্ড থেকে স্যাক্রাল 2 এর লোয়ার এন্ড এর মধ্যেই কিন্তু আমরা পাংচারটা করি, যেন এখানে স্পাইনের ইনজুরিটা না হয়, কিন্তু আমরা এই সাবআরাকনয়েড স্পেস থেকে যেন সিএসএফটা কালেক্ট করতে পারি। তো স্পাইনাল কর্ড লাম্বার 1 এর লোয়ার এন্ড পর্যন্ত আসছে, কিন্তু আমাদের যে ডুরামেটার এবং সাবআরাকনয়েড স্পেস এটা কিন্তু স্যাক্রাল 2 ভার্টিব্রা লোয়ার এন্ড পর্যন্ত আমরা পাচ্ছি। আর এই যে পায়াম্যাটারটা লাম্বার 1 এর লোয়ার এন্ডে শেষ হয়েছিল, এর একটা বর্ধিত অংশ এইটা হচ্ছে লম্বা হয়ে এসে কক্সিক্স 1 এ এখানে বাইন্ড করে। এই জিনিসটাকে বলা হয় ফাইলাম টার্মিনালি। আর লোয়ার, আমি এটা আগে বলেছি যে স্পাইনাল নার্ভ ল্যাগস বিহাইন্ড দা বনি ভার্টিব্রাল ক্যানাল, যার জন্য নিচের দিকে যে স্পাইনাল কর্ড স্পাইনাল নার্ভগুলো তৈরি হয় সেগুলো নিচে সাপ্লাই দেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত নিচে এইভাবে আসতে হয়, এসে তারপর বেরোতে হয়, যেটা একটা ঘোড়ার লেজের মতো দেখা যায়। এটাকে বলা হয় কর্ডা ইকুইনা। তো এটা গেল মোটামুটি স্পাইনের একটা ওভারভিউ স্পাইনাল কর্ডের। এবার আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অ্যানাটমিক্যালি একটা ক্লাসিফিকেশন করি। অ্যানাটমিক্যালি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া, এটা তোমরা সবাই মোটামুটি জানো, যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। এর মধ্যে অলফ্যাক্টরি, অপটিক প্রথম দুইটা সেন্সরি, তারপরের দুইটা মোটর, ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড সেন্সরি প্লাস মোটর, অ্যাবডুসেন্স শুধুমাত্র মোটর, ফেশিয়াল এটা সেন্সরি প্লাস মোটর, অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার এটা হচ্ছে সেন্সরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে মিক্সড সেন্সরি প্লাস মোটর, ভেগাস মিক্সড সেন্সরি মোটর, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল হচ্ছে আবার মোটর। এবং এদের মধ্যে অলফ্যাক্টরি, অপটিক এই দুটো হচ্ছে ফোর ব্রেইনের সাথে অ্যাটাচড থাকে। অকুলোমোটর, ট্রক্লিয়ার মিড ব্রেইন থেকে বের হয়। ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল এবং অডিটরি এই চারটার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে পন্সে। গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল এই চারটা থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গাটায়। এগুলো মূলত নিউক্লিয়াস কোথায় থাকে সেটা আমি বললাম, নিউক্লিয়াস বা অ্যাটাচমেন্ট কোথায় হয় সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা দিলাম। আর স্পাইনাল নার্ভ থাকবে হচ্ছে 31 পেয়ার্স, যেটা আমি আগেই বলেছি যে সার্ভাইকালে থাকে 8টা, থোরাসিকে 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা এবং কক্সিক্সে 1টা। এই টোটাল মিলে 31 পেয়ার্স। তো স্পাইনাল নার্ভ ইট ইজ ফর্মড বাই ভেন্ট্রাল রুট দ্যাট ইজ মোটর এবং ডরসাল রুট, এগুলো আমি সবই ছবিতে দেখাবো এর পরের স্লাইডে। ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট দিয়ে তৈরি হয় স্পাইনাল নার্ভ। সুতরাং এটা অবশ্যই একটা মিক্সড নার্ভ হবে এবং এর অন্যতম একটা ফাংশন হচ্ছে এটা রিফ্লেক্স ক্রিয়েট করবে। এই যে সেন্সরি রুটের মাধ্যমে ইনপুট নেবে, মোটরের মাধ্যমে আউটপুট নিয়ে এটা রিফ্লেক্স তৈরি করবে। আমি পরের স্লাইডে এই জিনিসটা দেখাচ্ছি। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ফাংশনাল ক্লাসিফিকেশন আমরা তারপরের যে স্লাইডটা সেটাতে আমি দেখাচ্ছি। তো আমি ওখানে একটু আগে বলেছিলাম যে একটা ভেন্ট্রাল রুট এবং একটা ডরসাল রুট, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট এবং এটা হচ্ছে ডরসাল রুট, এটা সামনে থেকে বের হচ্ছে, এটা পেছন থেকে বের হচ্ছে। এই দুটো একসাথে মিলে তৈরি হলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। এই জিনিসটা হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের যে ডরসাল রুট সেটা হচ্ছে সেন্সরি এবং ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর, অর্থাৎ ডরসাল রুট দিয়ে একটা সেন্সেশন স্পাইনাল কর্ডে যাবে এবং ভেন্ট্রাল রুট দিয়ে একটা মোটর স্টিমুলেশন এখান থেকে স্পাইন থেকে বাইরে আসবে।
স্পাইনাল নার্ভ ফর্মেশনের পর এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই, একটা হচ্ছে ডরসাল র্যামাই। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে র্যামাই। ভেন্ট্রাল র্যামাইটা আমি একটু আগেই বলেছি যে থোরাসিকের ক্ষেত্রে এটা ইন্টারকোস্টাল নার্ভ হিসেবে সাপ্লাই দেয়, এবং অন্যান্য অংশ এটা ইন্টারকোস্টাল নার্ভ না, অন্যান্য নার্ভ হিসেবে সাপ্লাই দেয়। আর ডরসাল র্যামাই যেটা, ডরসাল র্যামাইটা হচ্ছে বডির পোস্টেরিয়র অংশে সাপ্লাই দিবে। আর স্পাইনের মধ্যে আমি আরেকটা জিনিস এখনই বলে রাখি, সেটা হচ্ছে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। ভিতরের অংশে যেখান থেকে আমাদের ফাইবার গুলো বের হচ্ছে এটা হচ্ছে গ্রে ম্যাটার, এর চারিদিক থেকে যে ফাইবার গুলো থাকতেছে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ফাংশনাল ক্লাসিফিকেশনটা ব্যাখ্যা করব। ফাংশনাল ক্লাসিফিকেশনটা যথেষ্ট প্যাঁচানো, সো এখানে একটু এক্সট্রা মনোযোগ দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি সবার। ফাংশনালি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফারেন্ট বা সেন্সরি অথবা হচ্ছে অ্যাসেন্ডিং, আর একটা হচ্ছে ইফারেন্ট বা মোটর বা ডিসেন্ডিং। অ্যাফারেন্ট বা সেন্সরি যেটা, অ্যাফারেন্ট বা সেন্সরিটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভের দুই অংশেই থাকতে পারে, এবং এটা আমি যেটা আগেই বলেছি যে পোস্টেরিয়র হর্ন দিয়ে এটা স্পাইনাল কর্ডে প্রবেশ করবে। স্পাইনাল নার্ভগুলো পোস্টেরিয়র হর্ন দিয়ে আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করবে, এবং সেটা ফাইবারটা যাবে হচ্ছে ডরসাল রুট দিয়ে গিয়ে এরপর পোস্টেরিয়র হর্নে যাবে, তারপরে স্পাইনে ঢুকবে। এই জিনিসটাও আমি ছবি দিয়ে ব্যাখ্যা করছি। এই যে একটা অ্যাফারেন্ট নার্ভ বা সেন্সরি নার্ভ, এটা পেরিফেরি বা স্কিন থেকে যখন আসছে, এসে এই যে একটা স্পাইনাল নার্ভের মাধ্যমে, যেটা আমি বলেছিলাম যে ডরসাল রুটের এখানে আমাদের যে গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়াতে সেল বডি থাকে, যেটা হচ্ছে সেন্সরি নিউরন। এই সেন্সরি নিউরনের কিন্তু এটা বাইপোলার নিউরন, একটা অংশ যায় হচ্ছে পেরিফেরিতে, একটা অংশ যায় স্পাইনের দিকে বা সেন্ট্রালে। এই অংশটা যে সেন্ট্রাল দিকে যেটা যাচ্ছে, সেন্ট্রালের দিকে এটা ডরসাল রুট দিয়ে প্রবেশ করছে, করে এটা এই যে একটা আমাদের বলেছিলাম গ্রে ম্যাটার, এই গ্রে ম্যাটারের এটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। পেছনের দিকে যে বর্ধিত অংশ সেটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন, সামনের দিকে যে বর্ধিত অংশ সেটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, আর পাশের দিকে একটা অনেক সময় থাকতে পারে সেটা হচ্ছে ল্যাটারাল হর্ন। তো পোস্টেরিয়র হর্নে এই সেন্সরি ফাইবারটা আসবে এসে, এবং তারপর সেখান থেকে এটা উপরের দিকে, দ্যাট মিন্স ব্রেইনের দিকে এটা চলে যাবে। তো সেই জিনিসটা আমি এখানে বললাম যে ডরসাল রুট দিয়ে এটা পোস্টেরিয়র হর্নে প্রবেশ করবে, এবং সেখান থেকে এটা স্পাইনাল কর্ডের মধ্যে যাবে। আমি এটা স্পাইনাল নার্ভের কথা বলছি। তো অ্যাফারেন্ট বা সেন্সরি এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিকের মধ্যে আমাদের আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সটেরোসেপটিভ আর একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ। এক্সটেরোসেপটিভ বলতে আমরা নর্মাল যে স্টিমুলেশন গুলো আমরা বাইরে থেকে বুঝি সেগুলা, যেমন হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার, যেগুলো আমরা জেনারেল সেন্সেশনের মধ্যে বলি, বা ভিশন, হিয়ারিং, এই জিনিসগুলো আমরা স্পেশাল সেন্সের মধ্যে বলি। এই দুটাই হচ্ছে এক্সটেরোসেপটিভ। আর প্রোপ্রিওসেপটিভ বলতে আমরা যেটা বুঝি, প্রোপ্রিওসেপটিভ হচ্ছে যখন আমাদের একটা বডির একটা পজিশনের একটা অর্গানের সাপেক্ষে অন্য অর্গান কোন পজিশনে আছে, এইটাকেই বলা হয় প্রোপ্রিওসেপশন। এই সেন্সটাকেই বলা হয় প্রোপ্রিওসেপশন। সাপোজ আমরা যদি চোখ বন্ধ করে হাতকে ফ্লেক্স করি বা হাতকে এক্সটেন্ড করি, আমরা কিন্তু চোখে না দেখেও বুঝতে পারি যে হচ্ছে আমাদের হাত ফ্লেক্সড অবস্থায় আছে না এক্সটেন্ডেড অবস্থায় আছে। এই যে আমরা মানে এই যে সেন্সটা, এটাকে বলা হয় প্রোপ্রিওসেপশন। তো প্রোপ্রিওসেপটিভ, সোমাটিক, সেন্সরি নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা আবার এটাকে আমরা দুই ভাগে বলতে পারি, জেনারেল এবং স্পেশাল। জেনারেল বলতে আমি যেটা বললাম যে মাসেল, জয়েন্ট, বোনস, এগুলার যে আমরা পজিশন সেন্সটা বুঝি, এটাকে বলা হয় জেনারেল প্রোপ্রিওসেপশন। আর ভেস্টিবুলার অ্যাপারেটাস, দ্যাট মিন্স আমাদের ইনার ইয়ারে যে ভেস্টিবুলার অ্যাপারেটাস থাকে, যেটা আমাদের ব্যালেন্সিং এ হেল্প করে, এই জিনিসটা হচ্ছে স্পেশাল প্রোপ্রিওসেপশন। এই এক্সটেরোসেপটিভ এবং প্রোপ্রিওসেপটিভ এই দুইটাই কিন্তু সোমাটিক অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেমের পার্ট। তো এবার আমরা আসি অ্যাফারেন্ট অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা কিন্তু এখনো অ্যাফারেন্ট বা সেন্সরিতেই আছি। এখানে অ্যাফারেন্ট অটোনমিকের মধ্যে আমরা কিন্তু আরো কয়েক ভাগে আবার ভাগ করতে পারি। জেনারেল ভিসেরাল, যেমন হাঙ্গার, থার্স্ট, নশিয়া, এগুলো যে আমরা বুঝি, এগুলো অটোনমিক ইম্পালসের মাধ্যমে আমাদের সেন্সরি নার্ভগুলো আমাদের স্পাইনাল কর্ডে নিয়ে যায়।
স্পেশাল ভিসারাল সেন্স যেমন হচ্ছে স্মেল, টেস্ট, এই জিনিসগুলো আমরা কিন্তু অটোনমিকের মাধ্যমে অনেক সময় বুঝতে পারি। ভিসারাল রিফ্লেক্স এবং ভিসারাল পেইন সেন্সেশন বা ডিস্টেনশনের মাধ্যমে আমাদের স্টমাক ডিস্টেনশন বা গাট ডিস্টেনশন এগুলোর মাধ্যমে যে একটা পেইন সেন্সেশন হয়, এটাও কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের অ্যাফারেন্ট বা সেন্সরি স্পাইনাল সেন্সরি মানে ডরসাল রুটের মাধ্যমে এটা আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করতে পারে। তো সেন্সরের মধ্যে তাহলে আমরা সোমাটিক কিছু সেন্সেশন পাচ্ছি এবং অটোনমিক কিছু সেন্সেশন পাচ্ছি। এবার আমরা আসি ইফারেন্ট বা মোটরের ক্ষেত্রে। ইফারেন্ট বা মোটর এটা কিন্তু ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভ দুটোই হতে পারে, লাইক অ্যাফারেন্ট। অ্যাফারেন্টও যেমন ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভের মধ্যে থাকতে পারে, ইফারেন্ট বা মোটর বা ডিসেন্ডিং এটাও কিন্তু ক্রেনিয়াল বা স্পাইনাল নার্ভ দুইটার মধ্যেই থাকতে পারে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিকটা হচ্ছে আমাদের ব্রেইন থেকে, এটা প্রথমে অ্যান্টেরিয়র হর্নে আসবে, যেটা আমি একটু আগে বললাম যে অ্যান্টেরিয়র হর্ন ব্রেইন থেকে, এই যে তীরটা দেখো নিচের দিকে, দেখেন সেটা ডিসেন্ডিং, এটা এখান থেকে অ্যান্টেরিয়র হর্ন। আমি একটু আগে বলেছিলাম যে গ্রে ম্যাটারের সামনের দিকে যে হর্নটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্নে এসে এটা কিন্তু ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়ে স্পাইনাল কর্ডে যাচ্ছে। ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়ে স্পাইনাল কর্ডে গিয়ে এটা মাসেল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে। অ্যান্টেরিয়র হর্ন দিয়ে এটা স্পাইনাল নার্ভে প্রবেশ করবে, অ্যান্টেরিয়র হর্ন থেকে এটা ভেন্ট্রাল রুটের মাধ্যমে স্পাইনাল নার্ভে প্রবেশ করবে এবং স্কেলেটাল মাসেলকে এটা সাপ্লাই দিবে। তো সোমাটিক নার্ভের মধ্যে আমি যেটা এতক্ষণ বললাম এটা হচ্ছে স্পাইনাল 31 পেয়ার্স এর ক্ষেত্রে। এছাড়া সোমাটিক নার্ভ ক্রেনিয়ালও হতে পারে, যেটা 12 জোড়া আমরা ক্রেনিয়াল নার্ভের কথা বলেছি। এর মধ্যে যে মোটর ফাইবার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সোমাটিক মোটর নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। আর অটোনমিকের মধ্যে, অটোনমিকটা আমরা একটু আগে একটা জিনিস বলেছিলাম যে ল্যাটারাল হর্ন, এই ল্যাটারাল হর্ন থেকে কিন্তু আমাদের অটোনমিক ফাইবার গুলো তৈরি হয়। ল্যাটারাল হর্নে যে সেলগুলো থাকে এইখান থেকে ফাইবারটা, সেটা এখানে একে দেখানো নেই, এইখান থেকে ফাইবারটা এসে এটাও ভেন্ট্রাল রুটের মাধ্যমে স্পাইনাল কর্ডে প্রবেশ করবে এবং এই স্পাইনাল নার্ভের উপর ভর করে এই অটোনমিক ফাইবারগুলো আমাদের মোটর ফাংশন তৈরি করবে। তো আমি এটা এখানে সেটাই লিখেছি যে অটোনমিক এটা হচ্ছে কামস ফ্রম ল্যাটারাল হর্ন এবং সেটা স্পাইনাল নার্ভের মধ্যে প্রবেশ করবে ভায়া দ্য ভেন্ট্রাল রুট এবং এরা স্মুথ এবং কার্ডিয়াক মাসেলকে সাপ্লাই দিবে, গ্ল্যান্ডসকে সাপ্লাই দিবে। আমি যেটা বলেছিলাম যে মোটর এরা কিন্তু স্কেলেটাল মাসেলকে সাপ্লাই দেয়, আর অটোনমিক এরা কিন্তু স্মুথ এবং কার্ডিয়াক মাসেলকে সাপ্লাই দিবে। সোমাটিক হচ্ছে স্কেলেটাল মাসেল, অটোনমিক হচ্ছে স্মুথ এবং কার্ডিয়াক মাসেল, গ্ল্যান্ড এসব জায়গায় সাপ্লাই দিবে। তাহলে ইফারেন্টের মধ্যে আমরা সোমাটিক অটোনমিক দুই ভাগে ভাগ করলাম। সোমাটিকের মধ্যে ক্রেনিয়াল স্পাইনাল, অটোনমিকের মধ্যে আমরা বললাম যেটা ল্যাটারাল হর্ন থেকে বের হয়ে স্মুথ এবং কার্ডিয়াক মাসেলকে সাপ্লাই দিচ্ছে। অটোনমিককে আমরা সবাই জানি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটাকে আমরা বলি থোরাকো লাম্বার আউটফ্লো, তার কারণ এটা থোরাসিক 1 থেকে লাম্বার 2 বা 3 পর্যন্ত যে স্পাইনাল নার্ভ বের হয় তার ল্যাটারাল হর্ন থেকে এই সিম্প্যাথেটিক ফাইবার গুলো বের হয়। এগুলো আমি সবই পরে ব্যাখ্যা করবো, আমি ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি ক্লাসিফিকেশনটা বলছি। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ থেকে এটা ক্রেনিয়াল নার্ভের যে ফাইবার গুলো থাকে তার উপর ভর করে যেতে পারে। ক্রেনিয়াল নার্ভ 3, ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ 9 এবং ক্রেনিয়াল নার্ভ 10 এগুলোর উপর ভর করে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার যেতে পারে। এবং এছাড়া স্পাইনালের মধ্যে এটা স্যাক্রাল 2 এবং স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, এখান থেকে যে আমাদের অ্যান্টেরিয়র, এখান থেকে যে আমাদের ভেন্ট্রাল রুট গুলো বের হচ্ছে, এখান থেকে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার যেতে পারে। তো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এই জিনিসগুলো নিয়ে আমি পরে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। তো এটা হচ্ছে ওভারঅল একটা ক্লাসিফিকেশনটা যথেষ্ট কঠিন, যে প্রথমে মোটর এবং সেন্সরি এবং মোটর এই দুই ভাগে ভাগ করা হয়। সেন্সরের মধ্যে আমরা সোমাটিক বলতে পারি, অটোনমিক বলতে পারি, আর মোটরের মধ্যে আমরা সোমাটিক অটোনমিক বলতে পারি। এবং সোমাটিক গুলো মেইনলি হচ্ছে ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভ আমরা বলি, আর অটোনমিক গুলো হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এগুলো কিন্তু স্পাইনাল এবং ক্রেনিয়াল নার্ভের উপর ভর করেই যায়। তো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুইটারই প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আছে, যেগুলো আমি পরে ব্যাখ্যা করব। তো এই ছবিটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে অ্যাফারেন্ট ফাইবার বাইরে থেকে এসে ডরসাল রুট দিয়ে এটা আমাদের উপরের দিকে যাচ্ছে, এবং ইফারেন্ট ফাইবার এরা হচ্ছে ব্রেইন থেকে অ্যান্টেরিয়র হর্নে এসে সেখানে ভেন্ট্রাল রুট দিয়ে এসে আমাদের স্পাইনাল কর্ডের মাধ্যমে মাসেলকে সাপ্লাই দিচ্ছে। আর অটোনমিক গুলো হচ্ছে
এই ল্যাটারাল হর্ন থেকে অ্যান্টেরিয়র রুট বা ভেন্ট্রাল রুট দিয়ে এসে স্পাইনাল কর্ডের মাধ্যমে আমাদের স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, গ্ল্যান্ড এইসব জায়গায় সাপ্লাই দিচ্ছে। তো আমরা পরের স্লাইডে যাই। এখানে আমরা সেলুলার আর্কিটেকচার অফ দ্য নার্ভাস সিস্টেম এই সম্পর্কে কিছুটা জানবো। সেলুলার আর্কিটেকচার অফ দ্য নার্ভাস সিস্টেম, আমরা নার্ভাস টিস্যুকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নার্ভ সেল বা নিউরন, আর একটা হচ্ছে সাপোর্টিং সেল। নার্ভ সেলের মধ্যে আমরা সবাই জানি সেল বডি থাকবে এবং সেল প্রসেস, দ্যাট মিন্স ডেনড্রাইট বা ডেনড্রন এবং এক্সন থাকবে। সেল বডিগুলো যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে অবস্থান করবে তখন কালেকটিভলি এদেরকে বলা হয় গ্রে ম্যাটার, অথবা গ্রে ম্যাটারের বাইরে অনেক সময় অবস্থান করতে পারে, এটাকে বলা হয় নিউক্লিয়াই। এই গ্রে ম্যাটারটা ব্রেইনে বাইরের দিকে থাকবে এবং স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ভিতরের দিকে থাকবে। সেটা কিরকম? এই যে ব্রেইনের আমরা একটা ক্রস সেকশন দেখাচ্ছি, এর বাইরের অংশটা কিন্তু গ্রে, তোমরা চিন্তা করো যে গ্রে, এটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরের অংশটা কিন্তু হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এবং স্পাইনাল কর্ডের ক্ষেত্রে যে দেখো ভিতরের অংশ যেটা আমি বলেছিলাম যে ডরসাল রুট, ভেন্ট্রাল রুট, ল্যাটারাল রুট, এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রে ম্যাটারের মধ্যে পড়ছে। এবং এর বাইরে চারিদিকে যে ফাইবার গুলো থাকে, এই যে অ্যান্টেরিয়র রুট দিয়ে, অ্যান্টেরিয়র হর্ন দিয়ে যে আমাদের নার্ভ ফাইবারটা বের হচ্ছে, বা অ্যাফারেন্ট নার্ভ আমাদের যে উপর থেকে আসছে, এই জিনিসগুলো যে বাইরের দিকে থাকে, এইটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আচ্ছা, আর সেল বডি যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অবস্থান করবে তখন এটাকে বলা হয় গ্যাংলিয়া কালেকটিভলি। এক্সন গুলো যখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকবে তখন কালেকটিভলি এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। যেটা আমি একটু আগে দেখালাম যে এখানে হচ্ছে আমাদের এখান থেকে সেলগুলো বের হয়ে এক্সন গুলো এই দিক থেকে নিচে নামে বা উপর ওঠে, তো এই জায়গাটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমি এটা বললাম একটু আগে যে পেরিফেরিতে এই যে গ্রে ম্যাটারটা রুট হর্ন গুলো যেখানে আছে, অ্যান্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন, পোস্টেরিয়র হর্ন, এর চারিদিকে যে অংশগুলো আছে এইটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তো হোয়াইট ম্যাটার মূলত হচ্ছে আমাদের এক্সন গুলো। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এই হোয়াইট ম্যাটার গুলোকে অনেক সময় ট্র্যাক্টও বলা হয়ে থাকে। ব্রেনের ক্ষেত্রে এটা আমি বলেছি যে ভিতরের দিকে থাকে এবং স্পাইনাল কর্ডে এটা থাকে বাইরের দিকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই এক্সন গুলোকে কালেকটিভলি বলা হয় নার্ভস। আমরা নার্ভ বলতে মূলত আসলে সবকিছুকে বুঝে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে নার্ভ সেলের যে এক্সন, সেই এক্সনটা যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অবস্থান করে তখনই এটাকে কালেকটিভলি নার্ভ বলা হয়। আর সিএনএস যখন থাকে এটাকে কালেকটিভলি ট্র্যাক্ট বলা হয়। এই ট্র্যাক্ট গুলো যখন একটা লার্জ বান্ডেল আকারে থাকবে তখনই এটাকে বলা হয় ফ্যাসিকল বা ল্যামিনিস্কাই। অর্থাৎ নার্ভ, ট্র্যাক্ট, ফ্যাসিকল, ল্যামিনিস্কাই আলটিমেটলি একই জিনিস। নার্ভ গুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকবে, ট্র্যাক্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকবে, এবং এটা যখন একসাথে অনেক একটা লার্জ বান্ডেল হিসেবে থাকবে তখন এটাকে বলা হয় ফ্যাসিকল বা ল্যামিনিস্কাই। আর সাপোর্টিং সেলের মধ্যে আমাদের যেগুলো থাকে, সাপোর্টিং সেল আমাদের যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তখন এটাকে বলা হয় নিউরোগ্লায়াল সেল বা নিউরোগ্লায়া। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যখন থাকে এটাকে বলা হয় নিউরিলেমোসাইট বা সোয়ান সেল। তো সাপোর্টিং সেলের মধ্যে আমাদের আবার মূলত আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে মাইক্রোগ্লায়াল সেল, একটা হচ্ছে এপেন্ডাইমাল সেল। অ্যাস্ট্রোসাইট গুলো হচ্ছে মেইনলি আমাদের নিউট্রিশন এবং ব্লাড ব্রেইন ব্যারিয়ার গুলো ফরমেশন করে। আর এছাড়া মাইক্রোগ্লায়ালের মধ্যে আরেকটা মাইক্রোগ্লায়াল সেলের মধ্যে আরেকটা সেল থাকে যেটাকে আমরা বলি সেলস ফর মাইলিনেশন। এটা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের ট্র্যাক গুলোকে মাইলিনেশন দেয় তখন এটাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইটস। এবং যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এটা মাইলিনেশন দিবে সেটাকে বলা হয় সোয়ান সেল। দ্যাট মিন্স নার্ভে যখন আমাদের মাইলিনেশন হবে তখন এটা করবে সোয়ান সেল, এবং ট্র্যাক্টে যখন মাইলিনেশন করবে এটাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট। সাপোর্টিং সেলের মধ্যে আরো আছে মাইক্রোগ্লায়াল সেল, যেটা আমি আমার আগের লেকচারে যখন ইমিউনোলজি পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে মাইক্রোগ্লায়াল সেলগুলো কিন্তু আমাদের এক একটা অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ। এরা আমাদের নার্ভাস সিস্টেমকে ইমিউনোলজিক্যালি প্রোটেকশন দেবে। আর এপেন্ডাইমাল সেল এরা হচ্ছে কলামনার এপিথেলিয়াম সেল, যারা নার্ভাস সিস্টেমের মধ্যে অবস্থান করবে। তো এটা আমি একটু আগে বোঝালাম, গ্রে ম্যাটার ব্রেইনে বাইরের দিকে, হোয়াইট ম্যাটার ভিতরের দিকে। এবং হোয়াইট ম্যাটার বলতে অ্যাকচুয়ালি আমরা এখানে ট্র্যাক্ট গুলাকেই বোঝাচ্ছি। আর স্পাইনের ক্ষেত্রে গ্রে ম্যাটার হচ্ছে ভিতরের দিকে, হোয়াইট ম্যাটার হচ্ছে বাইরের দিকে। এবং এখান থেকে গ্রে ম্যাটারে থাকবে আমাদের সেলগুলো, এবং এখান থেকে বিভিন্ন ফাইবার বের হবে। তো আমরা এবার গ্যাংলিয়া ক্লাসিফিকেশনটা একবার একটু দেখে নিই, কারণ এটা আমাদের পরবর্তীতে
যখন আমরা মোটর, সেন্সর এবং অটোনমিক নার্ভাস সিস্টেম বলবো তখন গ্যাংলিয়ার কনসেপ্টটা আমাদের জন্য খুব কাজে লাগবে। গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ নিউরনস, দ্যাট মিনস সেল বডিজ আউটসাইড দ্য সিএনএস। যখন যখন আমাদের সিএনএস এর বাহিরে সেল বডির কালেকশন থাকবে এটাকে বলা হয় গ্যাংলিয়া। এটা আমরা একটু আগেই বললাম। তো গ্যাংলিয়া গুলোকে আমরা আবার মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে অটোনমিক। সেন্সরির মধ্যে আমাদের ক্রেনিয়াল নার্ভের যে সেন্সরি পার্টগুলো আছে সেগুলোর কিছু গ্যাংলিয়া থাকতে পারে, যেমন ক্রেনিয়াল নার্ভ 5, ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ 9 এবং ক্রেনিয়াল নার্ভ 10। এগুলোর ক্ষেত্রে সেন্সরি গ্যাংলিয়া থাকে। আর স্পাইনাল গ্যাংলিয়া, যেটা আমরা আগেই বলেছি যে ডরসাল রুট গ্যাংলিয়া। ডরসাল রুট গ্যাংলিয়াটা কি, আমি এখানে ছবি দেখাই। ডরসাল রুট গ্যাংলিয়া হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট, এখানে একটা যে গ্যাংলিয়া থাকে যেখানে সেল বডি থাকে। আমি একটু আগেই বললাম যে এখানে তোমার বাইপোলার সেল থাকবে, একটা অংশ যাবে পেরিফেরিতে, সেন্টারে, যেটা আমাদের সেন্সেশন ক্যারি করবে ফ্রম দ্য পেরিফেরি টু দ্য সেন্টার। এই জিনিসগুলো সেল বডিটা থাকে হচ্ছে স্পাইনাল কর্ডের পাশে ডরসাল রুট গ্যাংলিয়াতে। আর অটোনমিক গ্যাংলিয়ার মধ্যে আমাদের যেহেতু অটোনমিক দুই প্রকার, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, সো দুই প্রকার গ্যাংলিয়া থাকবে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা মূলত আমাদের ভার্টিব্রাল যে ভার্টিব্রাল কলাম যেটা আছে, ভার্টিব্রাল কলামের পাশে আমাদের একটা, এখানে এটা যদি ভার্টিব্রাল কলাম আমি এখানে দেখিয়েছি, এই ভার্টিব্রাল কলামের পাশেই কিন্তু আমাদের যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার যে চেইনটা থাকবে এটা কিন্তু আমাদের স্পাইনের একদম পাশে অবস্থান করে। তো এরা হচ্ছে বেজ অফ দ্য স্কাল থেকে ফরমেশন হবে এবং এরা কক্সিক্স 1 পর্যন্ত অবস্থান করবে এবং কক্সিক্স 1-এ গিয়ে এরা আরেকটা বড় গ্যাংলিয়ন ফর্ম করবে। দুই পাশের দুটো স্পাইনাল কর্ডের স্পাইনাল চেইন, এরা হচ্ছে কক্সিক্স এর ওখানে গিয়ে একটা বড় গ্যাংলিয়ন ফর্ম করবে, দুটো একসাথে হয়ে মিলিত হয়ে, যেটাকে বলা হয় গ্যাংলিয়ন ইম্পাল্স। তো এই প্যারাভার্টিব্রাল যে সিম্প্যাথেটিক চেইন আছে, যেটা হচ্ছে আমাদের অটোনমিক সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার যে চেইন, এরা হচ্ছে আমরা একটা ছোট ছোট বিডেড আকারে থাকবে, দ্যাট মিনস ছোট 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 গ্যাংলিয়া হিসেবে থাকবে। এটাও কতগুলো নির্দিষ্ট সংখ্যা থাকে। সার্ভাইকাল রিজিয়নে এরকম 3টা গ্যাংলিয়ন থাকবে, একটা হচ্ছে সুপিরিয়র গ্যাংলিয়ন যেটা হচ্ছে সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3 এবং সার্ভাইকাল 4। এই চারটা নার্ভ থেকে এই চারটা সিম্প্যাথেটিক ফাইবার এখানে এসে আমাদের মানে এখানে হচ্ছে আমাদের সিনাপস করবে। তো সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন এবং ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এই 3টা সার্ভাইকাল গ্যাংলিয়ন হচ্ছে আমাদের সার্ভাইকাল রিজিয়নে থাকে। এর মধ্যে সুপিরিয়র হচ্ছে C1 থেকে C4 পর্যন্ত গ্যাংলিয়ন গুলো নিয়ে তৈরি, মিডলটা হচ্ছে C5 C6 এবং ইনফিরিয়রটা হচ্ছে C7। এইগুলো নিয়ে আমাদের সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এবং এই ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নটা কিন্তু অনেক সময় থোরাসিকের যে প্রথম গ্যাংলিয়নটা থাকবে সেই গ্যাংলিয়নটার সাথে অনেক সময় ফিউজ হয়ে গিয়ে এটা সার্ভাইকাল থোরাসিক বা স্টিলেট গ্যাংলিয়ন ফর্ম করতে পারে, যেটা আমি একটু পরে ছবিতে দেখাচ্ছি। যে এটা হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এটা সবচেয়ে বড়, তার কারণ হচ্ছে এখানে সার্ভাইকাল 1, 2, 3, 4 চারটা গ্যাংলিয়ন, ছোট ছোট এরকম গ্যাংলিয়ন হওয়ার কথা। ছোট ছোট গ্যাংলিয়ন গুলো মিলে একটা লম্বা বড় গ্যাংলিয়ন ফর্ম করে, এটা হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। মিডল সার্ভাইকাল গ্যাংলিয়নটা একটু বড়, তার কারণ এটা C5 এবং C6 গ্যাংলিয়ন নিয়ে ফর্ম হয়। এবং ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন এখানে এটা স্টিলেট গ্যাংলিয়ন হিসেবে দেখিয়েছে, দ্যাট মিনস এখানে থোরাসিক 1টাও অবস্থান করছে। এরা হচ্ছে C7 সার্ভাইকাল গ্যাংলিয়ন নিয়ে ফর্মেশন হয়। তো থোরাসিকের ক্ষেত্রে আমাদের এরকম 11টা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকবে, লাম্বারের ক্ষেত্রে এরকম 4টা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকবে এবং স্যাক্রালের ক্ষেত্রে 4টা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকবে। এছাড়া সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এই যে আমি যেটা বললাম যে প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক চেইন ছাড়াও আরো কিছু সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকতে পারে, যেগুলোকে আমরা বলছি কোল্যাটারাল গ্যাংলিয়ন। এগুলোর মধ্যে কি কি আছে? সিলিয়াক গ্যাংলিয়ন, যেটা হচ্ছে লার্জেস্ট গ্যাংলিয়ন। এছাড়া আছে সুপিরিয়র মেজেন্টারিক গ্যাংলিয়ন, ইনফিরিয়র মেজেন্টারিক গ্যাংলিয়ন, অ্যাওর্টিকো-রেনাল গ্যাংলিয়ন এবং নিউরনস অফ দ্য সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এছাড়া আছে টার্মিনাল, যেটা হচ্ছে সুপ্রারেনাল মেডুলা বা অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলাটা আমরা কিন্তু এন্ডোক্রাইন নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমেরই পার্ট, কারণ এখান থেকে আমাদের অ্যাড্রেনালিন সিক্রেট হয়। এই জিনিসটা আমি পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আপাতত এটুকুই জেনে রাখো যে অ্যাড্রেনাল মেডুলাটা কিন্তু একটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হিসেবে কাজ করে। এটা অত্যন্ত চমকপ্রদ একটা ইনফরমেশন।
আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এটা আমরা সিএসওএম দিয়ে মনে রাখি, সিএসওএম, সিলিয়ারি গ্যাংলিয়ন, ওটিক গ্যাংলিয়ন, টেরিগোপ্যালাটাইন বা স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন এবং ম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। এই চারটা গ্যাংলিয়ন আমরা যে এখানে বললাম যে ক্রেনিয়াল নার্ভের যে সেন্সরি গ্যাংলিয়ন, এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন গুলোর মধ্যে দিয়ে অনেক সময় যেতে পারে। আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল গ্যাংলিয়ন। ইন্ট্রামিউরাল গ্যাংলিয়নটা হচ্ছে আমাদের যখন সাপোজ প্যারাসিম্প্যাথেটিক যখন আমাদের হার্টকে সাপ্লাই দিচ্ছে বা লাংসকে সাপ্লাই দিচ্ছে বা জিআইটি কে সাপ্লাই দিচ্ছে, তখন হার্টের গায়ে বা স্টমাকের গায়ে বা জিআইটির গায়ে কিছু কিছু ছোট ছোট গ্যাংলিয়ন থাকে, যে গ্যাংলিয়ন গুলোর মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পায়, এগুলোকে বলা হয় ইন্ট্রামিউরাল গ্যাংলিয়ন। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আমি বলছি যে ইচ থোরাসিক অ্যান্ড আপার টু লাম্বার গ্যাংলিয়ন, দ্যাট মিনস এই যে আমরা বলেছিলাম যে 11টা থোরাসিক এবং লাম্বার সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এরা হচ্ছে কানেক্টেড টু দ্য কারেসপন্ডিং স্পাইনাল নার্ভ বাই হোয়াইট অ্যান্ড গ্রে র্যামাইন। এটা আমি পরের ছবিতে দেখাচ্ছি। কিন্তু বাকি যেই আমাদের স্পাইনাল গ্যাং আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন গুলো আছে, সার্ভাইকাল বলো বা স্যাক্রাল বলো বা লাম্বারের বাকিগুলো, লাম্বারের 1-2 বাদে বাকিগুলো আছে, এগুলো কিন্তু শুধুমাত্র গ্রে র্যামাই দিয়ে কানেক্টেড থাকে, যেটা আমি পরের ছবিতে দেখাচ্ছি। এই যে আমাদের এই জিনিসটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের চেইন। এর মধ্যে এই জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা স্পাইনাল নার্ভ, আমি আগেই বলেছি এটা হচ্ছে ডরসাল রুট, ভেন্ট্রাল রুট, এটা স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভটা এই সিম্প্যাথেটিক চেইনের পেছন দিয়ে যায়। তো পেছন দিয়ে যায় দেখে আমাদের এখানে দুইটা দুইটা কানেকশন থাকে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের সাথে, একটা হচ্ছে গ্রে র্যামাই কানেকশন, একটা হচ্ছে হোয়াইট র্যামাই কানেকশন। গ্রে র্যামাই কানেকশনটা হচ্ছে মূলত যেটা আমি বলেছিলাম যে মাইলিনেশন, নন মাইলিনেটেড ফাইবারদের জন্য হচ্ছে গ্রে র্যামাই কানেকশন এবং মাইলিনেটেড ফাইবারদের জন্য হচ্ছে হোয়াইট র্যামাই কানেকশন। তো আমি এটা বলেছিলাম যে ল্যাটারাল হর্ন থেকে যখন আমাদের একটা অটোনমিক নার্ভ, দ্যাট মিনস আমরা এখানে বলছি সিম্প্যাথেটিক নার্ভ বের হচ্ছে, এরা ভেন্ট্রাল রুট দিয়ে এসে প্রথমে স্পাইনাল নার্ভে প্রবেশ করছে, করে যেহেতু এরা মাইলিনেটেড হওয়ার জন্য এদেরকে এরা হোয়াইট ট্রামাই দিয়ে, আমি একটু আগে বললাম যে হোয়াইট ট্রামাই দিয়ে মাইলিনেটেড ফাইবার গুলো যাবে, তো হোয়াইট ট্রামাই দিয়ে এরা এখানে প্রবেশ করবে এবং এখানে যে সেল বডি থাকে তার সাথে এরা হচ্ছে সিনাপস করবে এবং এই সেল বডিগুলো থেকে বের হবে হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো হচ্ছে নন মাইলিনেটেড, তো এরা গ্রে র্যামাই দিয়ে আবার স্পাইনাল নার্ভের মধ্যে যাবে এবং এরা এখান থেকে আবার পেরিফেরিতে যাবে, দ্যাট মিনস এখানে এসে একটা প্যাচ খাবে, প্যাচটা হচ্ছে হোয়াইট র্যামাই দিয়ে গ্যাংলিয়নের মধ্যে ঢুকবে, এখানে সিনাপস করবে এবং গ্রে র্যামাই দিয়ে বের হয়ে বাইরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, দ্যাট মিনস আমি যেটা বললাম সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এরা হচ্ছে সিম্প্যাথেটিক, সরি নট প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক গুলো এইভাবে করে একটা প্যাচ খেয়ে এখানে আমাদের গ্যাংলিয়নের মধ্যে একটা প্যাচ খেয়ে এরা পেরিফেরিতে যাবে। তো একটু আগে আমি যেটা বললাম যে এখানে এটা সিনাপস করবে, সবসময় কিন্তু এটা সিনাপস নাও করতে পারে, কিছু ক্ষেত্রে এই যে এই ছবিতে যেমন দেখানো হয়েছে এখানে কিন্তু এরা সিনাপস করেনি, এরা উপরের দিকে চলে গেছে, এরা উপরের গ্যাংলিয়নের দিকে যেতে পারে, এরা এখান থেকে সরাসরি নিচের গ্যাংলিয়নে যেতে পারে এবং এরা এখানে কোনো সিনাপস না করেও সরাসরি বের হয়ে চলে যেতে পারে। তো এখানে আমি ওই জিনিসটাই দেখিয়েছি যে এখান থেকে একটা যেমন আমাদের লাল ফাইবার, যেগুলো লাল রঙের ফাইবার, এরা হচ্ছে অটোনমিক ফাইবার, সিম্প্যাথেটিক ফাইবার, এরা এই যে ভেন্ট্রাল রুট দিয়ে এসে স্পাইনাল নার্ভ দিয়ে এসে হোয়াইট র্যামাই দিয়ে আমাদের স্পাইনাল চেইনের মধ্যে প্রবেশ করবে, স্পাইনাল গ্যাংলিয়ার মধ্যে। এরপর তারা এখান থেকে সিনাপস করে এখান থেকে বের হয়ে যেতে পারে, অথবা এরা উপরের কোনো গ্যাংলিয়নে যেতে পারে বা নিচের কোনো গ্যাংলিয়নে যেতে পারে। এখন উপরে বা নিচের যে গ্যাংলিয়নেরা যাচ্ছে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমি একটু আগেই বললাম যে থোরাসিক এবং আপার টু লাম্বার রিজিয়নের এরা হচ্ছে হোয়াইট এবং গ্রে র্যামাই দিয়ে কানেক্টেড থাকে, কিন্তু বাকিগুলো কিন্তু হোয়াইট এবং গ্রে র্যামাই দিয়ে কানেক্টেড থাকে না, শুধুমাত্র গ্রে র্যামাই দিয়ে কানেক্টেড থাকে। তাহলে হোয়াইট র্যামাই দিয়ে যেহেতু কানেক্টেড নেই, সুতরাং স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্ন থেকে কিন্তু কোনো ফাইবার এখানে আসতে পারছে না। তো আসতে যেহেতু পারছে না, সেহেতু মানে এটা আমি বলতে চাচ্ছি সার্ভাইকালের ক্ষেত্রে, যেহেতু সার্ভাইকালে এখানে কোনো কানেকশন নেই, হোয়াইট র্যামাই কানেকশন নেই, এখানে যেহেতু নেই সেহেতু এখান থেকে তো আসতে পারছে না, স্পাইনাল কর্ড থেকে এরা কিন্তু এখানে কোনো ফাইবার আসতে পারছে না। সেই ফাইবার গুলো কিন্তু অ্যাকচুয়ালি এই রিজিয়ন থেকে নিচের থেকে এইভাবে এসে এই জায়গায় এসে সিনাপস করছে, অর্থাৎ এই যে আমাদের সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র
সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে আমাদের যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো, সিম্প্যাথেটিক ফাইবারগুলো বের হবে, তো বের হতে গেলে তাদের এই নিচের থেকে হচ্ছে কিছু ফাইবার এসে এখানে সিনাপস করতে হবে। মানে নিচের থেকে ফাইবার আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, এখান থেকে যেন একটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হয়ে সার্ভাইকাল রিজিয়নে অটোনমিক সাপ্লাইটা দিতে পারে। আবার স্যাক্রাল রিজিয়নও সেম। স্যাক্রাল রিজিয়নে আমি যেটা বলেছি, স্যাক্রাল অথবা লোয়ার লাম্বার রিজিয়নে এদের সাথে কিন্তু সরাসরি স্পাইনের কোনো কানেকশন থাকে না। তো সরাসরি যেহেতু স্পাইনের কানেকশন নেই, তাহলে আমাদেরকে এটা নিচের থেকে উপর থেকে এরা কিন্তু ফাইবারগুলো নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গিয়ে পরে সেখান থেকে স্যাক্রাল রিজিয়নে সাপ্লাই দিবে। জিনিসটা আসলে অনেক পেঁচানো, এই জন্য আমি ছবি দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। আর এই ছবিটা হচ্ছে আমি যেটা বললাম যে সিলিয়াক গ্যাংলিয়ন বা সুপিরিয়র মেসেন্টারিক, এই গ্যাংলিয়নগুলো কিন্তু এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইন, এর ল্যাটারালি অবস্থান করে। এদিকে হচ্ছে স্পাইন, এটা হচ্ছে স্পাইন, এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল চেইন, সিম্প্যাথেটিক চেইন। আর এর ল্যাটারালি এটা হচ্ছে আমাদের সিলিয়াক গ্যাংলিয়ন, সুপিরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়ন, অ্যাওর্টিকোরেনাল গ্যাংলিয়ন, ইনফিরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন গুলো কিন্তু আরো পেরিফেরিতে অবস্থান। এটা আমি অটোনমিকের সময় আরো বিস্তারিত বলবো। তো এখন আমরা হচ্ছে কভারিংস অফ দা নার্ভাস সিস্টেম এটাতে আসি। কাভারিংস এর মধ্যে মূলত হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাভারিং, এরা হচ্ছে আমরা বলি মেনিনজেস। ব্রেইন এবং স্পাইনাল কর্ডের কাভারিংকে বলা হয় মেনিনজেস। মেনিনজেসের তিনটা লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। ডুরা ম্যাটারের আবার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোস্ট্রিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এন্ডোস্ট্রিয়াল লেয়ারটা হচ্ছে আমাদের স্কাল বা আমাদের ভার্টিব্রা এইটার গায়ে লেগে থাকে, এবং মেনিনজিয়াল লেয়ারটা হচ্ছে সরাসরি আমাদের অ্যারাকনয়েড ম্যাটারের উপর লেগে থাকে। আর ডুরা ম্যাটারকে আমরা আবার আরো কয়েকটা ফোল্ডের মাধ্যমে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ফক্স সেরিব্রি, যেখানে কিছু ভেনাস সাইনাস থাকে, সুপিরিয়র এবং ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। এছাড়া ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি এবং ডায়াফ্রাগমা সেলি, যেটা আমরা এর পরের ছবিতে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কাল্প, এর নিচে থাকে স্কাল্প। স্কাল্প বরাবর আমরা যেটা বলেছিলাম যে ডুরা ম্যাটারের যে লেয়ারটা, এই যে উপরের নীল লেয়ারটা, এটা হচ্ছে পেরিঅস্টিয়াল ডুরা ম্যাটার। আর এর নিচের যে লেয়ারটা, সেটা হচ্ছে নিচের যে নীল রঙের লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনিনজিয়াল ডুরা ম্যাটার। তার নিচে যেটা থাকছে এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং অ্যারাকনয়েড ম্যাটারের নিচে থাকছে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস, এবং একদম ব্রেইনের গায়ে যেটা লেগে থাকছে এটা হচ্ছে পায়া ম্যাটার। আর আমি যে ফোল্ডগুলো বললাম, এটা আমি একটা স্কালের অংশ দেখাচ্ছি, উপর থেকে দেখছি আমরা, উপর এবং স্লাইটলি ল্যাটারাল থেকে। এই অংশটা হচ্ছে ফক্স সেরিব্রি, এবং ফক্স সেরিব্রির নিচের যে কন্টিনিউশনটা আমরা এটা এখানে ঠিক টেন্টোরিয়াম সেরিবেলের জন্য আমরা দেখতে পাচ্ছি না, এর নিচের অংশটা হচ্ছে ফক্স সেরিবেলি, এই অংশটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, এবং এই অংশটা হচ্ছে আমাদের এই অংশে থাকে যেটা আমি একটু আগে বললাম যে ডায়াফ্রাগমা সেল। তো আমরা এবার হচ্ছে নার্ভ অর্থাৎ পেরিফেরাল নার্ভের কাভারিংস এর মধ্যে যাই। পেরিফেরাল নার্ভের কাভারিংস এর তিনটা, একটা হচ্ছে এপিনিউরিয়াম, একটা হচ্ছে পেরিনিউরিয়াম, একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম। তো ডুরা এবং পায়া ম্যাটার, যেটা আমি বলেছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ডুরা এবং পায়া ম্যাটারটা হচ্ছে আমাদের পেরিনিউরিয়ামের সাথে মার্চ করে যায়। আর অ্যারাকনয়েড ম্যাটারটা হচ্ছে এরা ফাইবার স্ট্রিট হিসেবে কন্টিনিউ করে। সাবডুরাল স্পেস কি, যেটা আমরা একটু আগে বললাম যে ডুরা ম্যাটারের নিচে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাবডুরাল স্পেস, এবং সাব অ্যারাকনয়েড স্পেস হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যে স্পেসটা থাকবে সেটা সাব অ্যারাকনয়েড স্পেস। এটা ব্লিডিং এর জন্য অন্যতম একটা প্রেফারেবল স্থান, যার জন্য আমাদের সাব অ্যারাকনয়েড হেমোরেজ বলে একটা টার্ম আছে মেডিসিন। তো আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে গিয়ে আমরা এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে একটা নার্ভের প্রস্থচ্ছেদ। নার্ভের এই যে বাইরের দিকের যে কাভারিংটা, এটা হচ্ছে এপিনিউরিয়ামের আউটার পার্ট, এবং ভেতরের দিকে এই যে একটা বান্ডেলের চারিদিকে যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় ইনার এপিনিউরিয়াম। ইনার এপিনিউরিয়ামের পর আরো কিছু বান্ডেল থাকে, এই বান্ডেলগুলোকে যারা কাভারিং করে থাকে তাদেরকে বলা হয় পেরিনিউরিয়াম। এবং পেরিনিউরিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলেছিলাম যে এক্সন গুলো থাকে, এক্সন গুলো এখানে বান্ডেল আকারে থাকে, এই এক্সন গুলোকে চারিদিক থেকে ঘিরে রাখে হচ্ছে এন্ডোনিউরিয়াম। এখন আমি একটু আগে বলেছিলাম যে একজনকে চারিদিক থেকে কভার করে রাখা হচ্ছে সোয়ান সেল। তো তাহলে এখানে আমি বলছি এন্ডোনিউরিয়াম। এখানে এই দুটার মধ্যে আসলে একটু কনফিউশন লেগে যেতে পারে, ব্যাপারটা কোনো কনফিউশনের কিছু নেই। এন্ডোনিউরিয়ামের মধ্যে আসলে আমাদের একজনের চারিদিকে সোয়ান সেলের একটা কাভারিং থাকে, এবং মাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে প্রতিটা একজনের চারিদিকে এরকম
পেঁচানো ভাবে সোয়ান সেল অবস্থান করে। আর আনমাইলিনেটেড বা নন মাইলিনেটেড ফাইবারের ক্ষেত্রে অনেকগুলো একজন মিলে এর চারিদিকে একটা সোয়ান সেল ফরমেশন করে থাকে, যার জন্য এটাকে আনমাইলিনেটেড বলা হয়। কিন্তু প্রত্যেকটা একজনকে যখন মাইলিনেশন করে থাকবে এটাকে বলা হয় মাইলিনেটেড সোয়ান সেল। তো আমরা টার্মিনোলজি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। টার্মিনোলজির কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে আমি আরেকটু জানাই। তো আমরা সবাই জানি যে ব্রেইনের যখন একটা রেজড এরিয়া আমরা দেখি, এটাকে বলা হয় জাইরাস বা গাইরাস। এই রেজড এরিয়াগুলোর মধ্যে যে ডিপ্রেসড এরিয়া থাকে সেটাকে বলা হয় সালকাস। বান্ডেল অফ নার্ভ ফাইবারস দ্যাট কানেক্টস দ্য সেরিবেলাম উইথ আদার্স, এটাকে বলা হয় পেডাঙ্কল। ক্যাভিটিস উইদিন দ্য ব্রেইন, এটাকে বলা হয় ভেন্ট্রিকলস। ভেন্ট্রিকলস কয়েকটা থাকে আমরা সবাই জানি, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে, তিনটা থার্ড ভেন্ট্রিকল থাকে, একটা থার্ড ভেন্ট্রিকল থাকে সরি, একটা ফোর্থ ভেন্ট্রিকল থাকবে, এবং টার্মিনাল ভেন্ট্রিকল। টার্মিনাল ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের সর্বশেষে যে ভেন্ট্রিকলটা অবস্থান করে এটাকে বলা হয় টার্মিনাল ভেন্ট্রিকল। স্পাইনাল কর্ডের মধ্যে যখন ক্যাভিটি থাকবে এটাকে বলা হয় সেন্ট্রাল ক্যানাল, এবং এই সেন্ট্রাল ক্যানাল ভেন্ট্রিকল এই দুইটাই কিন্তু সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ধারণ করে। আর ডাইলেটেশন অফ দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস, এটাকে বলা হয় সিস্টার্ন। তো আমরা টার্মিনোলজির আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা ওভারভিউতে যাচ্ছি। আমরা টোটাল নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো, এবং তারপর আমরা আস্তে আস্তে বিভিন্ন ট্র্যাক কাকে বলে, নার্ভ কাকে বলে, তারপর আমাদের স্পাইনাল নার্ভ কিভাবে ফর্মেশন হচ্ছে, তারপর ভেন্ট্রাল রুট কি, ডর্সাল রুট কি, ভেন্ট্রাল র্যামাই কি, ডর্সাল র্যামাই কি, তারপর হচ্ছে গ্রে র্যামাই কি, হোয়াইট র্যামাই কি, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন, এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এই আইডিয়াগুলো আমাদের এবার নার্ভাস সিস্টেম বোঝার জন্য খুবই কাজে লাগবে। তো আমরা তাহলে এবার টোটাল নার্ভাস সিস্টেমের ওভারভিউ শুরু করছি। প্রথমে আমি ফাংশনাল এরিয়াস অফ দ্য ব্রেইন এটা দিয়ে শুরু করছি, কারণ ফাংশনাল এরিয়াটা আমাদের মোটর সেন্সরি দুটো বোঝার জন্যই কাজে লাগবে। ফাংশনাল এরিয়াসের মধ্যে আমরা এখানে একটু শর্টই পড়বো জিনিসটা। এই সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের সামনের অংশ হচ্ছে ফ্রন্টাল লোব, পেছনের অংশ হচ্ছে প্যারিটাল লোব, একদম পেছনে থাকা অক্সিপিটাল লোব, এটা হচ্ছে টেম্পোরাল লোব, এটা আমরা সবাই জানি। সেন্ট্রাল সালকাসের সামনে যে জাইরাসটা থাকে এখানে হচ্ছে আমাদের প্রাইমারি মোটর এরিয়া, এটা হচ্ছে 4 নম্বর এরিয়া। এর সামনে যেটা থাকে এটা হচ্ছে 6 নম্বর প্রি মোটর এরিয়া। এর সামনে থাকে হচ্ছে ফ্রন্টাল আইফিল্ড 8 নম্বর এরিয়া। ফ্রন্টাল লোবের একদম যে ইনফেরিয়র জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, এর 44 এবং 45 নম্বর এরিয়া, এখানে ডোমিনেন্ট ফ্রন্টাল লোব। এই ক্ষেত্রে থাকে হচ্ছে মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকা, অর্থাৎ ব্রোকাস এরিয়াটা এখানে অবস্থান করে 44 এবং 45 নম্বর রিজিয়নে। আর তার মানে ফ্রন্টাল অংশটা কিন্তু মূলত আমাদের মোটর এরিয়া ধারণ করে। এরপর আসি প্যারাইটাল। প্যারাইটাল অংশটা হচ্ছে মূলত আমাদের সেন্সরি এরিয়া ধারণ করে। সেন্ট্রাল সালকাসের পেছনের দিকে এটা হচ্ছে প্রাইমারি সেন্সরি এরিয়া, এখানে থাকে 2, 3, 1, এইভাবে এরা এখানে সেন্সরি এরিয়া অবস্থান করে। টেম্পোরাল লোবও হচ্ছে মেইনলি সেন্সরি এরিয়া গুলো থাকে। 41, 42 নম্বর রিজিয়ন এরা হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া, 22 নম্বর রিজিয়ন যেটা হচ্ছে সেকেন্ডারি অডিটরি এরিয়া। আর এখানে হচ্ছে টেম্পোরাল লোবের পোস্টেরিয়রলি 39 এবং 40 নম্বর এরিয়া থাকে, এগুলোকে বলা হয় সেন্সরি স্পিচ এরিয়া অফ ভার্নিক, অর্থাৎ ভার্নিক্স এরিয়া। এবং এখানে যে ভার্নিক্স এরিয়া এবং হচ্ছে আমাদের সেন্সরি অডিটরি এরিয়া, অর্থাৎ এরা হচ্ছে আমাদের একটা কথা যখন কেউ বলে তখন অডিটরি এরিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি, সেন্সরি স্পিচ এরিয়ার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারি, এবং এইখান থেকে আমাদের এই যে 44-45 নম্বর এরিয়া অর্থাৎ ব্রোকাস এরিয়াতে আমাদের এইখান থেকে এইখানে স্টিমুলেশন যায়। তারপর আমরা এই সেন্সেশনটা বুঝে, যখন কেউ একটা কথা বলছে সেটা বুঝে সেটার সাপেক্ষে আমরা কথা বলতে পারি। এটা হচ্ছে এখান থেকে এই দুটা রিজন থেকে 41, 42, 22 অর্থাৎ অডিটরি এরিয়া এবং 39, 40 দ্যাট মিন্স ভার্নিক্স এরিয়া, এই দুটো এরিয়া থেকে এখানে আমাদের ব্রোকাস এরিয়াতে একটা সেন্সেশন যাবে, যার পর আমরা কথা বলতে পারবো। এবং এই যে সেন্সেশনটা যাচ্ছে এরা যায় হচ্ছে আমাদের আর্কুয়েট ফ্যাসিকুলাসের। অক্সিপিটাল লোবটা হচ্ছে মূলত আমাদের ভিশনের সাথে রিলেটেড। 17 নম্বর হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এবং 18, 19 হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া বা আমরা সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া বলতে পারি। এটা হচ্ছে আমাদের ব্রেনের ল্যাটারাল অংশ থেকে আমরা একটা এই রিজনগুলো পাই। মিডিয়াল অংশে হচ্ছে আমরা যে ইম্পর্টেন্ট এরিয়াগুলো পাই সেটা হচ্ছে এই 1, 2, 3 এর একটা কন্টিনিউশন পেছনে থাকে, 1, 2, 3, আর 4 এর একটা কন্টিনিউশন পেছনে থাকে। এই যে রিজনটা 1, 2, 3, 4 এই রিজনটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল লোবুল, অর্থাৎ সেন্ট্রাল সালকাসের চারিদিকে প্যারাসেন্ট্রাল লোবুল।
এরা তিনটা ফাংশন মেনটেন করে, একটা হচ্ছে মিকচুরেশন, ডেফিকেশন এবং পার্চুরেশন। এই তিনটা ফাংশন এরা মেনটেন করে। এছাড়া আরো কয়েকটা রিজন আছে, যেমন আনকাস এবং 28 নম্বর এরিয়া আছে, প্যারাহিপোক্যাম্পাল এরিয়া আছে এবং প্রাইমারি অলফ্যাক্টর এরিয়া। এগুলো হচ্ছে আমাদের ব্রেনের মিডিয়াল সারফেসে অবস্থান করে। তো এবার আমরা আসি হচ্ছে ওভারভিউ অফ দ্য সেন্সরি বা অ্যাফারেন্ট বা অ্যাসেন্ডিং সোমাটিক নার্ভাস সিস্টেম। আমি এখানে অটোনমিকটা পড়াচ্ছি না, শুধু সোমাটিক নার্ভাস সিস্টেমের সেন্সরি বা অ্যাফারেন্ট বা অ্যাসেন্ডিং পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো এই জিনিসটা আসলে আমার লেখা না, যার জন্য আসলে একটু ঝাপসা হয়ে গেছে, এটা ইন্টারনেট থেকে নামানো। তো এখানে আমরা প্রথমে সেন্সরি নার্ভাস সিস্টেম আমাদের শুরু হয় হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর গুলো আবার কয়েক ধরনের হতে পারে, যেমন প্যাসিনিয়ান কর্পাসাল, যেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন সেন্সেশন করে। মেজনার্স কর্পাসাল, যেটা হচ্ছে সফট টাচ বা ফাইন টাচ এবং 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই জিনিসটা আমাদের ইনপুট নেয়। মার্কেল সেল, এরা হচ্ছে ডিপ টাচ এর সেন্সেশন নেয় এবং পজিশন সেন্সর এরা সেন্সেশন নিয়ে থাকে। র্যাফিনিস কর্পাসাল, এরা হচ্ছে প্রেসার সেন্সেশন ইনিশিয়েট করে। এবং ক্রাউস, এরা হচ্ছে কোল্ড, এবং ফ্রিনার বেন্ডিং, এরা হচ্ছে পেইন সেন্সেশন। পেইন সেন্সেশন গুলো এরা প্রথমে রিসিভ করে। এই জিনিসগুলো হচ্ছে সব এক একটা রিসেপ্টরের নাম, এবং তারা কি রিসিভ করে সেগুলো হচ্ছে এইটা। তো রিসিভ করার পর আমি কিন্তু এই সেন্সরি জিনিসটা এবং মোটর যাই বুঝি আমি এগুলো সবই ছবি দিয়ে বুঝাবো, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আমি প্রথমে জিনিসটা আগে বলে নিচ্ছি। এগুলো হচ্ছে রিসেপ্টর। এই রিসেপ্টর গুলো থেকে এক একটা ফাইবার, যেগুলো আমরা বলেছিলাম যে স্পাইনাল নার্ভের ডর্সাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে যাবে। তো এখানে আমি হচ্ছে ফাইবারের ক্লাসিফিকেশনটা একবার একটু বলে নেই। ফাইবারের ক্লাসিফিকেশনের মধ্যে আমি একবারে সেন্সরি মোটর দুইটাই বলে ফেলছি। ফাইবারের মধ্যে আমরা মূলত 3 ধরনের ফাইবার বলে থাকি, একটা হচ্ছে এ ফাইবার, বি ফাইবার এবং সি ফাইবার। এ ফাইবারের মধ্যে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, এ আলফা ফাইবার, এ বিটা ফাইবার এবং এ গামা ফাইবার। এ আলফা ফাইবারের মধ্যে এই আলফা ফাইবার গুলো হচ্ছে মূলত মোটর নিউরন এবং এরা ফাস্টেস্ট। এ বিটা ফাইবার গুলো হচ্ছে সেন্সরি ফাইবার এবং এরা টাচ এবং প্রেসার, এই জিনিসটা, এই যে আমাদের টাচ এবং প্রেসার, এই যে এখানে টাচ মেজনাস কর্পাসাল এবং প্রেসার র্যাফিনিস কর্পাসাল, এই দুটা জিনিসের মাধ্যমে এ বিটা ফাইবারের মধ্য দিয়ে আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করবে। এ গামাটা হচ্ছে আবার মোটর। এ গামা হচ্ছে আমাদের স্পিন্ডল ফর্মেশন করবে। এবং আরেকটা ফাইবার আছে যেটা আমি বলিনি, এ ডেল্টা। এ ডেল্টা ফাইবারটা হচ্ছে পেইন এবং টেম্পারেচার, এরা সেন্সিটিভ। অর্থাৎ এ আলফা আর এ গামা এই দুটো হচ্ছে মোটর, এ বিটা, এ ডেল্টা এই দুটো হচ্ছে সেন্সিটিভ। এই রিসেপ্টর গুলো এই ফাইবারের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ রিসেপ্টর গুলো যখন রিসিভ করে, এরপর এই ফাইবার গুলোর মাধ্যমেই আমাদের ডর্সাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে সেন্সেশন যাবে। আচ্ছা, তো এবার আসি আমি হচ্ছে বি ফাইবার গুলো হচ্ছে অটোনমিক ফাইবার, আর সি ফাইবার গুলো হচ্ছে স্লো পেইন ফাইবার। ফাস্ট পেইন ফাইবার হচ্ছে এ ডেল্টা, আর স্লো পেইন ফাইবার হচ্ছে সি ফাইবার। তো এখানে আমি যে বললাম যে রিসেপ্টর গুলো এই ফাইবারের মাধ্যমে আসছে, এই ফাইবার গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু আগে যেটা বললাম যে আমাদের ডর্সাল রুটে যে সেলটা থাকে, স্পাইনাল কর্ডের ডর্সাল রুটে যে সেলটা থাকে, সেই সেলের যে সেই সেলটা তো বাইপোলার, সেই সেলের যে পেরিফেরাল অংশ সেইটাই হচ্ছে আমাদের ওই ফাইবারগুলো। এবং এই ফাইবারগুলোকেই আমরা বলছি আমাদের ডর্সাল রুটে এসে এরা সেলের গায়ে এরা অ্যাটাচড হয়। ডর্সাল রুটের আমরা যে ডর্সাল রুটে আমাদের যে বাইপোলার সেল, সেখানে এসে এরা অ্যাটাচড হয়। এই সেলগুলোকে বলা হয়, ডর্সাল রুটে যে সেলটা আমি বললাম বাইপোলার সেল, এই সেলটাকে বলা হয় ফার্স্ট অর্ডার নিউরন। এই ডর্সাল রুট থেকে আমাদের বাইপোলার নিউরন হচ্ছে সেন্ট্রাল ফাইবার, ভিতরের দিকে যে ফাইবার, সেইটা হচ্ছে স্পাইনাল কর্ডের সেকেন্ড অর্ডার নিউরনের সাথে বাইন্ড করবে। এরপর সেকেন্ড অর্ডার নিউরন থেকে আমাদের একটা ফাইবার যাবে থ্যালামাসে, থ্যালামাস থেকে তৈরি হবে থার্ড অর্ডার নিউরন, এবং থ্যালামাসের থার্ড অর্ডার নিউরনটা যাবে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, দ্যাট মিনস এরিয়া 3, এরিয়া 1, এরিয়া 2, এই জায়গাগুলোতে যাবে। তো এইটা আমি যেটা বললাম এরা মূলত হচ্ছে পেইন প্লাস টেম্পারেচারের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি হচ্ছে ডর্সাল কলামের দিকে যাই, দ্যাট মিনস আমাদের ভাইব্রেশন এবং পজিশন সেন্স, এই দুটা সেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের
সেকেন্ড অর্ডার নিউরনটা স্পাইনাল কর্ডে থাকছে না, সেকেন্ড অর্ডার নিউরনটা থাকছে হচ্ছে মেডুলাতে, এবং এরা ফরমেশন করে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিয়াটাস। এটা আমি ছবি দিয়ে ব্যাখ্যা করি কারণ আমি জানি এটা কেউই বুঝে না। একটা রিসেপ্টর, এটা আমি বললাম যে এটা একটা আঙ্গুল, আঙ্গুলের মাথা থেকে একটা রিসেপ্টর, এরা হচ্ছে সেন্সেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে এই ফাইবারগুলোর মাধ্যমে। এখানে হচ্ছে রিসেপ্টর, এগুলো হচ্ছে ফাইবার, যেটা আমি বললাম যে এ বিটা ফাইবার বা এ ডেল্টা ফাইবার। এই ফাইবারগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে এবং এরা ডরসাল রুটের মাধ্যমে স্পাইনাল কর্ডে প্রবেশ করছে। ডরসাল রুট আমি আগেই বলেছি যে হচ্ছে বাইপোলার সেল থেকে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইপোলার সেল, এর এই অংশটা হচ্ছে আমাদের যেটা বললাম রিসেপ্টর থেকে ফাইবারটা আসতেছে সেটা হচ্ছে এই অংশ, আর সেন্ট্রাল অংশ যেটা সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে ভায়া দা ডরসাল রুট। ডরসাল রুটের মাধ্যমে এরা স্পাইনাল কর্ডের মধ্যে গিয়ে এরা সেকেন্ড অর্ডার নিউরনের সাথে বাইন্ড করছে। এবং এটা দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র যে কি বলে এটাকে, অ্যান্টেরিয়র পোর্শন, এটা কিন্তু পোস্টেরিয়রলি এটা বাইন্ড করছে। এটা কিন্তু হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, এটা এখানে বাইন্ড করছে, এটা সিনাপস করছে, আর ভালো করে বলতে গেলে সিনাপস করছে। এরা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরনটা কিন্তু এরা এই পাশে চলে যাচ্ছে, অর্থাৎ স্পাইনের যে দিক দিয়ে ঢুকেছিল অপোজিট দিকে চলে যাচ্ছে। অপোজিট দিকে গিয়ে এরা উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে এরা থ্যালামাসে গিয়ে, এই যে থ্যালামাসে এটা থার্ড অর্ডার নিউরন, এইখানে গিয়ে এরা হচ্ছে সিনাপস করছে। এই থার্ড অর্ডার নিউরনটা আমি একটু আগে যে বললাম এরিয়া 1, 2, 3 ওই রিজিয়নে যাওয়ার পর আমরা একটা সেন্সেশন বুঝতে পারছি। এই জিনিসটা দেখো যে সেন্সরি, এই জিনিসটা কিন্তু আমাদের থ্যালামাস এবং স্পাইনকে কানেক্ট করছে, সেজন্য এটাকে বলা হয় স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এরা ডরসাল রুট দিয়ে ঢোকার পরপরই এরা সেম লেভেলে অথবা 1-2 লেভেল উপরে এরা অপোজিট সাইডে চলে যায় এবং উপরের দিকে চলে যায়। আর একটু আগে আমি যেটা বললাম যে পজিশন ভাইব্রেশন সেন্স, পজিশন ভাইব্রেশন সেন্সটা হচ্ছে যে লাল ফাইবার দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে এসে এরাও ডরসাল রুটের মাধ্যমে যাচ্ছে, এরাও এখানে হচ্ছে যে আমি বললাম যে ফার্স্ট অর্ডার নিউরন, এখান থেকে এরা ডরসাল রুটের মাধ্যমে যাচ্ছে। তো এখান থেকে গিয়ে এরা কিন্তু আর অপোজিট সাইডে যাচ্ছে, এরা সরাসরি উপরের দিকে যাচ্ছে। মেডুলাতে গিয়ে এরা কিউনিয়েট নিউক্লিয়াসের সাথে বাইন্ড করছে। এই কিউনিয়েট নিউক্লিয়াসটা হচ্ছে এখানে সেকেন্ড অর্ডার নিউরন। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে সেকেন্ড অর্ডার নিউরন ছিল স্পাইনে, আর ফ্যাসিকুলাস কিউনিয়েটাস এবং ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এই দুটার ক্ষেত্রে সেকেন্ড অর্ডার নিউরন থাকছে মেডুলাতে। মেডুলাতে বাইন্ড করার পর দেখো সেকেন্ড অর্ডার নিউরনটা অপোজিট সাইডে চলে আসছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার নিউরন সবসময় হচ্ছে অপোজিট সাইডে যাবে। সেকেন্ড অর্ডার নিউরনটা যখন এই সাইডে গেল, তারপর এরা আবার উপরে গেল, থ্যালামাসে গিয়ে এরা অ্যাজ ইউজুয়াল থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করলো এবং অ্যাজ ইউজুয়াল এরিয়া 1, 2, 3 তে গিয়ে এরা আমাদের সেন্সেশনটা বুঝিয়ে দিচ্ছে। তো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কথা আমি এটা বললাম, আর এই যে জিনিসটা এটা হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়াটাস এবং ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, এই দুইটা আমাদের পজিশন এবং ভাইব্রেশন সেন্সকে ক্যারি করছে এবং এরা দেখো পোস্টেরিয়র দিয়ে যাচ্ছে। এই যে একটা আমি এই সেকশনটার কথা বলছি, এরা পোস্টেরিয়র দিয়ে ঢুকে পোস্টেরিয়র দিয়ে যাচ্ছে, এজন্য এইটাকে বলা হয় পোস্টেরিয়র কলাম। এবং একটা পেশেন্ট যখন ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভোগে তখন তাদের এই পোস্টেরিয়র কলামটা প্রথমে নষ্ট হয়, তার জন্য তারা পজিশন এবং ভাইব্রেশন সেন্সটা প্রথমেই নষ্ট করে ফেলে। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কিন্তু অপোজিট দিকে এসে এরা কিন্তু এই যে সেকশনটা তার অ্যান্টেরিয়র সামনের দিক দিয়ে কিন্তু যাচ্ছে। কেমন, এটা কিন্তু পোস্টেরিয়র অংশের পার্ট না, এটা কিন্তু সামনের দিক দিয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট অর্ডার নিউরন বুঝলাম, সেকেন্ড অর্ডার নিউরন বুঝলাম যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের সেকেন্ড অর্ডার নিউরন স্পাইনে, আর ফ্যাসিকুলাস কিউনিয়াটাস এবং ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এদের সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে মেডুলাতে, আর থার্ড অর্ডার নিউরন দুইটারই হচ্ছে আমাদের থ্যালামাসে, এবং সেখান থেকে এরিয়া 1, 2, 3 তে এরা সেন্সেশন ক্যারি করছে। এই জিনিসটাই কিন্তু আমি এখানে এতক্ষণ বুঝলাম, লেখা পড়ে অনেক কঠিন মনে হয়, বাট ছবি দেখলে জিনিসটা অনেক সোজা হয়ে যায়। তো আমরা এবার থ্যালামাসের কিছু নিউক্লিয়াস সম্পর্কে জানি। থ্যালামাসের আমরা যেটা বললাম যে ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস বলে দুটো নিউক্লিয়াস থাকে। ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের লিম্ফ থেকে যে ইনফরমেশন গুলো আসে সেটা ক্যারি করে, এবং এরা সেজন্য স্পাইনাল নার্ভ থেকে, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারালটা হচ্ছে স্পাইনাল নার্ভ থেকে
সেন্সেশন ক্যারি করে নিয়ে যায়, এবং ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল যে নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস এরা হচ্ছে ক্রেনিয়াল নার্ভের সেন্সেশন নিয়ে যায়। এবং এটি আমি এখানে বলেছি যে ভেন্ট্রাল পোস্টারোল্যাটারালটা যেহেতু স্পাইনাল নার্ভের মাধ্যমে, দ্যাট মিন্স এরা নিচে থেকে, দ্যাট মিন্স লিম্ব, হাত পা থেকে এরা থ্যালামাসের সেন্সেশন নিয়ে যাবে, এবং ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়ালটা হচ্ছে ফেজ থেকে আমাদের সেন্সেশনটা ক্যারি করে উপরের দিকে নিয়ে যাবে। এছাড়া আরো দুটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস থ্যালামাসের, একটা হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি, আর একটা হচ্ছে মিডিয়াল জেনিকুলেট বডি। ল্যাটারাল জেনিকুলেট বডি হচ্ছে ভিজুয়াল সেন্সেশনটাকে ক্যারি করে, আর মিডিয়াল জেনিকুলেট বডি হচ্ছে অডিটরি রিফ্লেক্সকে, অডিটরি সেন্সেশনকে ক্যারি করে। এই ছবিটা আমি একটু আগেই বোঝালাম। এটা হচ্ছে আমাদের টোটাল সোমাটিক সেন্সরি নার্ভাস সিস্টেম। তার মধ্যে আমি স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট এবং ফ্যাসিকুলাস কিউনিয়াটাস এবং ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এই জিনিসটা বুঝলাম, এবং দুইটারই সেকেন্ড অর্ডার নিউরন কিন্তু অপর দিকে যাচ্ছে। এটার ইম্পর্টেন্স অত্যন্ত বেশি, যেটা আমি পরবর্তীতে ক্লিনিক্যাল কোরিলেশনের সময় বুঝাবো, যে অপোজিট দিকে যাওয়ার জন্য আমাদের ক্লিনিক্যালি আমরা কি কি ফাইন্ডিংস পাচ্ছি। এবার আমরা মোটর নার্ভাস সিস্টেমের মধ্যে আসছি। সোমাটিক নার্ভাস সিস্টেমের মোটর বা ইফারেন্ট বা ডিসেন্ডিং পার্টে, মোটরের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিরামিডাল সেকশন, এক্সট্রা পিরামিডাল, সেরেব্রাম, সেরিবেলাম এবং বেজাল গ্যাংলিয়া, এই সবগুলো মিলে কিন্তু আমাদের মোটর সিস্টেম। এর মধ্যে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল এবং সেরেব্রাম এই তিনটা অংশ হচ্ছে আমাদের মেইন কাজ করে, দ্যাট মিন্স ইনিশিয়েট, কন্ট্রোল এবং মেইনটেইন। এই কাজটা করে হচ্ছে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল এবং সেরেব্রাম। আমরা কিন্তু এখন মোটরে চলে এসেছি। মোটর অর্থাৎ যে কোনো একটা মাসেল মুভমেন্ট বা আমাদের হাত পা যে আমরা নাড়াচ্ছি সেটা ইনিশিয়েট করা, কন্ট্রোল করা এবং মেইনটেইন করা, তিনটাই হচ্ছে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল এবং সেরেব্রাম করে থাকে। আর সেরিবেলাম এবং বেজাল গ্যাংলিয়া হচ্ছে এরা সব এই জিনিসগুলোকে কোঅর্ডিনেট করে, দ্যাট মিন্স আমাদের এই জিনিসগুলোকে মডিফাই করবে, কন্ট্রোল করবে এবং কোঅর্ডিনেট করবে। এবং এক্সট্রা পিরামিডাল যে পার্টটা সেটাও কিন্তু এই কাজগুলো করে থাকে। এক্সট্রা পিরামিডাল অ্যাকচুয়ালি দুইটা কাজই করে, এরা মেইন ফাংশনও করে আবার এই কাজগুলো করে। তো আমরা পিরামিডাল সিস্টেমে যাই। পিরামিডাল সিস্টেম এরা আমরা সবাই জানি যে ডিসেন্ডিং, দ্যাট মিন্স সেন্সরি যেমন পেরিফেরি টু সেন্ট্রালের দিকে যাচ্ছে, মোটর হচ্ছে সেন্টার টু পেরিফেরির দিকে যাবে। এরা প্রি সেন্ট্রাল জাইডাস, দ্যাট মিন্স আমরা বলেছিলাম এরিয়া 4 থেকে এরা তৈরি হবে, এবং এরিয়া 4 থেকে তৈরি হওয়ার পর এরিয়া 4 কোন জায়গা থেকে তৈরি হবে সেটা একটু বলি। পিরামিডাল সেল থেকে তৈরি হয়, যেহেতু আমি পিরামিডাল ট্র্যাক থেকে নিয়ে আলোচনা করছি, এরা পিরামিডাল সেল থেকে তৈরি হয়। পিরামিডাল সেল এরা কোথায় কোথায় থাকে? এরিয়া 4-6, যেটা আমি আগে বলেছিলাম যে মোটর কর্টেক্স বা প্রিফ্রন্টাল কর্টেক্স এই অংশগুলো থেকে, এবং 3-1-2 যারা হচ্ছে সেন্সরি কর্টেক্স, এই রিজনেও কিন্তু কিছু পিরামিডাল সেল থাকে। এই 3-1-2 তে সেলগুলো থাকার জন্য কিন্তু আমরা সেন্সেশন গুলো খুব দ্রুত আমরা কিন্তু মানে একটা মশা বসার পর আমরা খুব দ্রুত এই জিনিসটা মারতে পারি। এই 3-1-2 তে আমাদের যেহেতু পিরামিডাল সেল অর্থাৎ মোটর সেলগুলো থাকে, যার জন্য কিন্তু একটা সেন্সেশন আমরা খুব দ্রুত ব্রেইনে প্রসেস করে খুব দ্রুত আমরা মশাটা মারতে পারি। তো এই 3-1-2 সেন্সরি হলো এই রিজনে আমাদের কিছু মোটর পিরামিডাল সেল থাকবে। তো এখান থেকে আসার পর এরা হচ্ছে যে পিরামিডাল সেল থেকে, পিরামিডাল সেল দ্যাট মিন্স আমাদের নার্ভ সেল, সেখান থেকে যে ফাইবারগুলো নামছে এগুলোকে আমরা আপার মোটর নিউরন ফাইবার বলি। দ্যাট মিন্স আমাদের পিরামিডাল সেল এবং এর প্রসেস এগুলোকে বলা হয় আপার মোটর নিউরন। এই জিনিসটার কনসেপ্ট খুবই 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 ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেরই এটা ক্লিয়ার না। আপার মোটর নিউরন হচ্ছে যখন ব্রেইন বা পিরামিডাল সেল এগুলো থেকে একটা মানে সেল এবং সেলের যে ফাইবারটা যখন নিচে নামছে, এটাই হচ্ছে আপার মোটর নিউরন। এবং এই আপার মোটর নিউরনগুলো আমাদের যখন স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল আমি আগে বলেছি যে পোস্টেরিয়র হর্ন হচ্ছে সেন্সরি, অ্যান্টেরিয়র হর্ন হচ্ছে মোটর এবং ল্যাটারাল হর্ন হচ্ছে অটোনমিক। তো অ্যান্টেরিয়র হর্নে এরা যখন অ্যান্টেরিয়র হর্নে কিছু সেল থাকে সেই সেলের সাথে যখন বাইন্ড করে তখন এরা এখানে সিনাপস করার পর থেকে শুরু হয় লোয়ার মোটর নিউরন। দ্যাট মিন্স অ্যান্টেরিয়র হর্ন সেলের যে সেলগুলো এরা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবং ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াসগুলো আমরা পড়ে থাকি, যে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস বা বিভিন্ন রকম নিউক্লিয়াস আমরা যে পড়ে থাকি, এই নিউক্লিয়াসগুলোও কিন্তু অ্যাকচুয়ালি লোয়ার মোটর নিউরন, এর উপরে কিন্তু আপার মোটর নিউরন থাকে। এবং এখান থেকে আমরা যে ফাইবারগুলো বললাম যে ব্রেইন থেকে স্পাইনাল কর্ডে আসলো, এরা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অথবা ব্রেইন থেকে ক্রেনিয়াল নার্ভে গেল, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসের উপর সিনাপস করলো, এরা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। এটা আমি ছবি দিয়ে এর পরের ব্যাখ্যা করছি।
এটা হচ্ছে আমাদের, আমার মাউস পয়েন্টার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এরিয়া 4 এরিয়া 6, এখান থেকে একটা ফাইবার নিচের দিকে আসছে। আমি সেন্সরিতে বলেছিলাম ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। এখানে কোনো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নেই, এখানে আছে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। এইটা হচ্ছে আপার মোটর নিউরন এবং এর যে ফাইবারগুলো আসছে এগুলো সবই আপার মোটর নিউরন। এই যে আপার মোটর নিউরন, এগুলা এভাবে এসে স্পাইনাল কর্ডে এখানে আসলো, আমাদের পন্স, আমাদের মেডুলা, এগুলোর মাধ্যমে স্পাইনাল কর্ডে আসলো। স্পাইনাল কর্ডে এসে এরা একটা জিনিস আমি আগেই বলি, সেটা হচ্ছে মেডুলাতে কিছু ফাইবার অপোজিট দিকে ক্রস করে যায়। আমি এটা আগে যেমন বলেছি সেন্সরি নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, যে কিছু ফাইবার স্পাইনাল কর্ডের সেম লেভেলে ক্রস করে, কিছু ফাইবার মেডুলাতে গিয়ে ক্রস করে। এইখানেও কিছু ফাইবার মেডুলাতে ক্রস করে, মেডুলাতে ক্রস করে অপোজিট সাইডে আসে। অপোজিট সাইডে এসে দেখো এই যে এইখানে একটা এই যে লাল রঙের পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্নের একটা সেল, এটাকে বলা অ্যান্টেরিয়র হর্ন সেল। এইখানে এরা সিনাপস করছে। এইখান থেকে টোটাল এই যে ক্রস করলো এই পর্যন্ত, এই টোটালটা হচ্ছে, এইটুকু হচ্ছে আপার মোটর নিউরনের পার্ট। এই যে একটা লাল পয়েন্ট অ্যান্টেরিয়র হর্ন সেল, এইখান থেকে যে বের হচ্ছে, এখান থেকে হচ্ছে লোয়ার মোটর নিউরনের পার্ট। এইখান থেকে আমাদের অ্যান্টেরিয়র র্যামাই দিয়ে এরা স্পাইনাল নার্ভের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আবার কিছু ফাইবার মেডুলাতে ক্রস করছে না, এরা সরাসরি নিচের দিকে এসে সেম লেভেলে ক্রস করছে। ক্রস করে এরা অ্যান্টেরিয়র অপোজিট সাইডের যে অ্যান্টেরিয়র হর্ন সেল আছে সেখানে সিনাপস করছে, সেখান থেকে অ্যান্টেরিয়র রুট দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের দুইটাই কিন্তু অপোজিট সাইডে আসছে, কিছু মেডুলাতে, কিছু এখানে। এটারও ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যেটা আমি ক্লিনিক্যাল কোরিলেশনের সময় পড়াবো। তো অ্যাজ ইউজুয়াল অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু হবে লোয়ার মোটর নিউরন, এর উপরে থাকবে আপার মোটর নিউরন। এবং এটা যদি ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি ক্রেনিয়াল নার্ভ হয়, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস হয়, ক্রেনিয়াল নার্ভ এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, কিন্তু এর উপর যা থাকবে সবই আপার মোটর নিউরন। এই ফাইবারগুলো দেখো কর্টেক্স থেকে আমাদের স্পাইনে আসছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে সবই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টগুলোর মধ্যে যেগুলো মেডুলাতে ক্রস করছে সেগুলো দেখো একটু পোস্টেরিয়র অংশ দিয়ে যাচ্ছে এবং লেফট সাইড দিয়ে যাচ্ছে, ল্যাটারাল সাইড দিয়ে যাচ্ছে, পোস্টেরিয়র না, পোস্টেরিয়র তো এটা, ল্যাটারাল সাইড দিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে তার মানে মেডুলাতে ক্রস করে অপোজিট সাইডে এসে অ্যান্টেরিয়র হর্ন সেলে সিনাপস করছে। আর যেগুলো অপোজিট সাইডে মেডুলাতে যাচ্ছে না, সেম লেভেলে এসে অপোজিট সাইডে যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের অ্যান্টেরিয়র দিয়ে আসছে, এগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আশা করি জিনিসটা সবাই বুঝেছে। তো এখানে আমি হোমানকুলাসের একটা ব্যাখ্যা দিতে চাচ্ছি। হোমানকুলাসটা হচ্ছে আমরা এই ব্রেইনের, আচ্ছা ব্রেইনের কোন রিজিয়নটাকে বোঝাচ্ছি সেটা একটু বলি। আমরা ব্রেইনের যে ফাংশনাল এরিয়াগুলো পড়েছিলাম, ফাংশনাল এরিয়াগুলোর মধ্যে আমাদের মোটর এবং সেন্সরি এই দুইটা রিজিয়নই আমরা মেনলি দেখেছিলাম, যে মোটর হচ্ছে 4 নম্বর এরিয়া এবং সেন্সরি হচ্ছে আমাদের 1 2 3 এরিয়া। এই যে 4 নম্বর এরিয়াটা, এই 4 নম্বর এরিয়াটাই আমি এখানে দেখাচ্ছি। 4 নম্বর এরিয়াটাই কিন্তু আমাদের মূলত হোমানকুলাস। হোমানকুলাস বলতে হচ্ছে আমাদের মানে বিভিন্ন অংশের মাসেল, দ্যাট মিনস ফেসের মাসেল, আমাদের লিমসের মাসেল, আমাদের ট্রাঙ্ক, দ্যাট মিনস আমাদের বডির মাসেল, আমাদের হাতের মাসেল, পায়ের মাসেল। এই জিনিসগুলো ব্রেনের কোন জায়গায় কন্ট্রোল, ব্রেনের কোন জায়গার মাধ্যমে কন্ট্রোল হয়। এই যে তোমরা নীল এরিয়াটা দেখতে পাচ্ছ, এই নীল এরিয়াটাই হচ্ছে 4 নম্বর এরিয়া, যেটা আমি বলেছিলাম। এখানে আমি এটা একটা সেকশন ভিউ দেখাচ্ছি। এই 4 নম্বর এরিয়ার একদম নিচের দিকের যে পার্টটা, নিচের দিকের পার্টে আমাদের মানে কন্ট্রোল করবে হচ্ছে ল্যারিক্স। এর উপরের যে অংশ সেটা কন্ট্রোল করবে টাং, তার উপরের অংশ কন্ট্রোল করবে ফেস, তার উপরের অংশ কন্ট্রোল করবে থাম। এটা অত্যন্ত বড় জিনিস যে মানুষের থাম্বের জন্য ব্রেনে একটা আলাদা এরিয়া আছে। এরপরের অংশ কন্ট্রোল করবে হচ্ছে হ্যান্ডের অন্যান্য ফিঙ্গার এবং হ্যান্ড, তারপরের অংশ আর্ম, তারপরের অংশ হচ্ছে ট্রাঙ্ক, দ্যাট মিনস বডি, তারপরের অংশ হচ্ছে আমাদের হিপ, তারপরের অংশ হচ্ছে আমাদের থাই, এরপর অংশ নি, এরপর অংশ হচ্ছে আমাদের ফুট। দ্যাট মিনস একটা লোক যদি, এই যে এটা হচ্ছে ধরো একটা আমাদের রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই পাশে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, এর মাঝখানে যদি লোকটা পা ঝুলিয়ে বসে থাকে, ব্যাপারটা অনেকটা সেরকম বলা হয় যে কোন ব্রেনের
4 নম্বর এরিয়া কোন অংশ আমাদের বডির কোন অংশকে কন্ট্রোল করে, কোন অংশের মোটর এরিয়াকে কন্ট্রোল করে, টু বি স্পেসিফিক। তো এর ইম্পর্টেন্সটা কি? এর ইম্পর্টেন্স হচ্ছে আমরা সবাই জানি, যেটা আমি পরে পড়াবো ক্লিনিক্যাল কোরিলেশনে, যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তিনটা কিন্তু আসলে তিনটা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। ব্রেইনের এই যে রিজিয়নটা, এই রিজিয়নেরই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ সাপ্লাই দেয়। যেমন এই রিজিয়নটা মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেবে, এই রিজিয়নটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেবে। দ্যাট মিন্স মিডল সেরেব্রাল আর্টারি যখন নষ্ট হবে বা কোনো কারণে সাপ্লাই দিতে পারবে না, তখন কিন্তু আমাদের এইখানের যে অংশগুলো কন্ট্রোল করে সেই অংশে আমরা প্যারালাইসিস পাবো। আবার অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যখন আমরা অক্লুশন হবে, তখন এই অংশগুলোর একটা প্যারালাইসিস হবে। এই জিনিসগুলো আমি ক্লিনিক্যাল কোরিলেশনে ইনশাআল্লাহ বলবো। তো মোটর সিস্টেমের আমরা অন্যান্য অংশগুলোতে যাই। অন্যান্য অংশগুলো আমরা জাস্ট শর্টে একটু ব্যাখ্যা করি যে পিরামিডাল সিস্টেমকে কারা কারা কন্ট্রোল করে। পিরামিডাল সিস্টেমকে আমরা বলেছি যে বেজাল গ্যাংলিয়া, সেরেবেলাম এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেম কন্ট্রোল করে থাকে। এর মধ্যে বেজাল গ্যাংলিয়াটা কি, এরা ইনহিবিটরি মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল করবে, এবং তারা কি কি পার্টের মাধ্যমে করবে? কর্পাস স্ট্রাটাম, যার মধ্যে আছে কর্ডেট নিউক্লিয়াই, লেন্টিফর্ম নিউক্লিয়াই, লেন্টিফর্ম নিউক্লিয়াইয়ের মধ্যে পুটামেন, গ্লোবাস প্যালিকাস। এছাড়া আছে ক্লস্ট্রাম, অ্যামিগডালার বডি। ফাংশনালি বেজাল নিউক্লিয়াসের পার্ট হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা, সাবথ্যালামিক নিউক্লিয়াই এবং রেড নিউক্লিয়াই। এবং এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বেজাল গ্যাংলিয়া কিন্তু অনলি কন্ট্রোল, তারা কিন্তু ইনিশিয়েটও করবে না, মেইনটেইনও করবে না, অনলি কন্ট্রোল করবে। কিভাবে কন্ট্রোল করবে? এবং তারা কন্ট্রোল করবে আপার মোটর নিউরনকে, নট লোয়ার মোটর নিউরন। কিভাবে কন্ট্রোল করবে? সাপোজ সেরেব্রাল কর্টেক্স থেকে, আমি যেটা বলেছিলাম, সেরেব্রাল কর্টেক্স থেকে একটা স্টিমুলেশন তৈরি হলো। এই স্টিমুলেশনটার ব্যাপারে গ্লুটামিনের মাধ্যমে আমাদের বেজাল নিউক্লিয়াসে বা বেজাল গ্যাংলিয়ার কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন এই অংশে একটা স্টিমুলেশন যাবে। কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন থেকে গাবার মাধ্যমে গ্লোবাস প্যালিডাসের মাধ্যমে, গ্লোবাস প্যালিডাসের কাছে একটা স্টিমুলেশন যাবে। গ্লোবাস প্যালিডাস কিন্তু সরাসরি আমাদের লোয়ার মোটর নিউরনকে কোনো মানে কন্ট্রোল করে না, এরা কন্ট্রোল করবে আপার মোটর নিউরনকে, দ্যাট মিন্স সেরেব্রাল কর্টেক্সকে। সেরেব্রাল কর্টেক্সকে এরা কন্ট্রোল করার মাধ্যমে এই সেরেব্রাল কর্টেক্স তখন আমাদের মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই বা অ্যান্টেরিয়র হর্ন সেলের যে নিউক্লিয়াই আছে সেটাকে একটা কমান্ড করবে যে তুমি এখন এই মুভমেন্টটা করো, এবং তখন মাসেল কন্ট্রাকশন। তো এরপর আমি আসছি হচ্ছে বেজাল নিউক্লিয়াসের আরো কিছু কথায়, যে বেজাল নিউক্লিয়াস আমাদের পোশ্চার এবং ভলান্টারি মুভমেন্টকে কন্ট্রোল করে থাকে, কিন্তু এরা কোনো ডিসেন্ডিং পাথওয়ের মধ্যে এদের কোনো পাথওয়ে থাকে না, এরা সরাসরি আপার মোটর নিউরনকেই কন্ট্রোল করে। আর এছাড়া হচ্ছে রোবোটিক মুভমেন্ট যাতে না হয় সেই জিনিসগুলোকে এরা খেয়াল রাখে। এবং বেজাল নিউক্লিয়াসে কোনো কারণে যদি কোনো লেশন হয়, তারা কিন্তু প্যারালাইজড হবে না, তারা তাদের রোবোটিক মুভমেন্ট তৈরি হবে। সেই রোবোটিক মুভমেন্টগুলো কি? কোরিয়া, অ্যাথেটোসিস, ভ্যালিজম, ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া এবং পোস্চুরাল ডিস্টারবেন্স। তাহলে প্যারালাইজ হবে কোন কোন এরিয়াতে? এরিয়া 4, দ্যাট মিন্স আসলে আমাদের যে কর্টেক্স সেইটা, পিরামিডাল ট্র্যাক্ট এবং লোয়ার মোটর নিউরন, এগুলোর মাধ্যমে মেইনলি প্যারালাইসিসটা হবে। পিরামিডাল ট্র্যাক্টটা হলে তখন এটা হবে হচ্ছে আমাদের আপার মোটর নিউরন প্যারালাইসিস, দ্যাট মিন্স স্পাস্টিক প্যারালাইসিস, আর লোয়ার মোটর নিউরনে হলে তখন হবে ক্লাসিক প্যারালাইসিস। এগুলো আমি পরবর্তীতে আমার পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। আর যখন আমাদের বেজাল নিউক্লিয়ান যখন লেশন হচ্ছে, তখন আমাদের কোনো মোটর বা সেন্সরি কোনো কিছু নষ্ট হচ্ছে না, শুধুমাত্র এই জিনিসগুলো হচ্ছে। তো ট্রেমরের মধ্যে এখানে আমি একটা জিনিস বলি, রেস্টিং ট্রেমর। রেস্টিং ট্রেমরটা কেন হচ্ছে তার কারণটা আমি যখন সেরিবেলাম পড়াবো তখন বুঝতে পারবো। সেরিবেলাম, এখন আমি সেরিবেলামে আসছি। সেরিবেলাম হচ্ছে আমাদের ফাংশনাল ইউনিট, পারকিনজি সেলের মাধ্যমে কাজ করে থাকে, এবং এরা আমাদের পোশ্চার, ইকুইলিব্রিয়াম এগুলোর মাধ্যমে এগুলা মেনটেন করে থাকে। সেরিবেলামের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেরিবেলামে প্রথমত সেন্সেশন যেতে হবে যে একটা মুভমেন্ট হচ্ছে বা হতে যাচ্ছে। এই সেন্সেশনটা যখন সেরিবেলামে যাবে তখন সেরিবেলাম কাজ করবে। বেজাল নিউক্লিয়াসের সাথে পার্থক্য এটাই, বেজাল নিউক্লিয়াস রেস্টিং অবস্থায় কাজ করে, কিন্তু সেরিবেলাম কিন্তু একটা ফাংশনাল অবস্থায় কাজ করে। দ্যাট মিন্স আমি নড়তে চাচ্ছি তখন এটা কাজ করে। সেখান থেকে এরা স্পাইনোসেরেবেলার ট্র্যাক্টের মাধ্যমে, পারকিনজি সেল সেখানের মাধ্যমে এরা ডিপ সিটেড নিউক্লিয়ার মাধ্যমে এরা সেন্সেশনটা পাবে, পাওয়ার মাধ্যমে এরা আমাদের যে আপার মোটর নিউরন আছে তাকে কন্ট্রোল করবে, এবং সেই আপার মোটর নিউরন আলটিমেটলি আমাদের মুভমেন্টটাকে মডিফাই করবে।
তো মুভমেন্টটাকে কিভাবে মডিফাই করবে? ফাইন, অ্যাকিউরেট এবং কোঅর্ডিনেটেড মুভমেন্ট তৈরি করবে। এবং এখানে লেশন হলেও প্যারালাইসিস হবে না, এখানে যেটা হবে ইনকোঅর্ডিনেটেড মুভমেন্ট হবে, ট্রেমর হবে, এটাকে বলা হয় ইন্টেনশন ট্রেমর, এবং কোনো প্যারালাইসিস হবে না। এটা আমি বললাম যে ইন্টেনশন ট্রেমর আর রেস্টিং ট্রেমরের মধ্যে এটাই পার্থক্য। রেস্টিং ট্রেমরটা হচ্ছে বেজাল গ্যাংলিয়াতে আমাদের যখন লেশন হচ্ছে তখন, ইন্টেনশন ট্রেমর হচ্ছে আমাদের সেরিবেলামে লেশনের জন্য। তার কারণ কি? রেস্টিং অবস্থায় কিন্তু বেজাল নিউক্লিয়ায় কাজ করে, তখন কিন্তু সেরিবেলাম কাজ করে না। তো রেস্টিং অবস্থায় যে ট্রেমরটা হবে সেটা হবে আমাদের বেজাল গ্যাংলিয়া লেশনে, কিন্তু ইন্টেনশন, দ্যাট মিন্স আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, তখন সেরিবেলাম স্টিমুলেশন পেয়ে যে ট্রেমরটা করবে সেটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর, এটা হবে সেরিবেলাম লেশনের জন্য। এক্সট্রা পিরামিডাল সিস্টেম, এখানে আমার তেমন কিছু বোঝানোর নাই, জাস্ট কয়েকটা নাম। এক্সট্রা পিরামিডাল সিস্টেমের মধ্যে যেমন আমরা বলে থাকি রেটিকুলার স্পাইনাল ট্র্যাক্ট, তারপর হচ্ছে তোমার রেটিকুলার ফরমেশন গুলো, রুপ্রো স্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট, এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট। এবং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট দুইটা অংশ হচ্ছে রুপ্রো স্পাইনাল ট্র্যাক্ট এবং সেরিবেলার স্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট। রুপ্রো স্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে রেড নিউক্লিয়াস থেকে স্পাইন পর্যন্ত যাবে এবং এরা ফ্লেক্সর মাসলকে সাপ্লাই দিবে এবং এরা সিটিকে হেল্প করবে। আর ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে আসবে, স্পাইনাল কর্ড পর্যন্ত যাবে এবং এরা এক্সটেন্সর মাসলকে সাপ্লাই দিবে এবং স্ট্যান্ডিং এ হেল্প করবে। এই জিনিসটা এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্টের একটা মজার জিনিস, এই জন্য আমি এটা বললাম। তো আমি এবার আসি আমার আজকে ফাইনাল পার্ট, অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে। অটোনমিক নার্ভাস সিস্টেমটা আসলে অনেক বড় একটা জিনিস, কিন্তু আমি এখানে যথাসম্ভব শর্টে চেষ্টা করব। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটা অংশ থাকে, আমরা সবাই জানি। তো সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা সবাই বলেছি এটা হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, দ্যাট মিন্স এরা থোরাসিক এবং লাম্বার 1 2 3 বা 1 2 এই পর্যন্ত যে আমাদের ল্যাটারাল হর্ন থাকবে সেখান থেকে বের হবে এবং বিভিন্ন অর্গানে এরা সাপ্লাই দিবে। তো এই যে বের হয়ে সাপ্লাই দিবে, এর মাঝখানে এরা একটা গ্যাংলিয়নের মধ্যে দিয়ে পাস করে। এই গ্যাংলিয়নের মধ্যে দিয়ে পাস করার আগের যে অংশ এটাকে বলা হয় তোমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এবং এর পরবর্তী অংশকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা এখানে সিনাপস করে যখন এইদিকে যায় তখন এটাকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা সিনাপস এখানে করে না। আমি এখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলোকে সরাসরি দাগ দিয়ে বুঝিয়েছি, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলোকে ডটেড লাইন অর্থাৎ কাটা কাটা লাইন দিয়ে বুঝিয়েছি। তো প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো এখানে যখন সিনাপস করে এখানে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এবং এখানে সিনাপস না করে, যখন আমি আগে বলেছিলাম যে পেরিফেরাল কিছু গ্যাংলিয়ন আছে যেমন সিলিয়াক গ্যাংলিয়ন, সুপিরিয়র মেসেন্টারিক, ইনফিরিয়র মেসেন্টারিক, এইখানে গিয়ে যখন সিনাপস করছে তখন এগুলোকে বলা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এটা আমরা অনেকেই শুনেছি যে স্প্ল্যাঙ্কনিক নার্ভ কাকে বলে। স্প্ল্যাঙ্কনিক নার্ভ হচ্ছে এটা, এবং এই রিজিয়ন থেকে দ্যাট মিন্স 5 থেকে T9 পর্যন্ত যখন এগুলো আমাদের প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে সিনাপস না করে সরাসরি সিলিয়াক গ্যাংলিয়নে সিনাপস করছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এর পরবর্তীতে যখন T10 থেকে T12 পর্যন্ত আমাদের এটা এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে সিনাপস না করে সুপিরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়নে সরাসরি সিনাপস করছে, এরা হচ্ছে লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এবং এর নিচে যেটা আমাদের L1 L2 L3 থেকে যাচ্ছে, এরা এখানে সিনাপস না করে সরাসরি ইনফিরিয়র মেসেন্টারিকে সিনাপস করছে, এরা হচ্ছে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তো স্প্ল্যাঙ্কনিক নার্ভের একটা ধারণা আমরা পেলাম। স্প্ল্যাঙ্কনিক নার্ভগুলো কিন্তু তার মানে প্রি গ্যাংলিয়নিক, কিন্তু সিনাপস করার পর এরা যখন সাপ্লাই দিচ্ছে এরা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। এখানে দেখো দুইটার কিন্তু কালারের ভ্যারিয়েশন আছে, এগুলো হচ্ছে লাল, এগুলো হচ্ছে নীল। লালগুলো হচ্ছে সব অ্যাসিটাইলকোলিন সেপারেট করবে, দ্যাট মিন্স একটা সিম্প্যাথেটিক সিস্টেমের সমস্ত প্রি গ্যাংলিয়নিক ফাইবার অ্যাসিটাইলকোলিন সেপারেট করবে, এবং সমস্ত পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এখানে যে গ্যাংলিয়ন করার পর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, সিলিয়াক, সুপিরিয়র মেসেন্টারিক, ইনফিরিয়র মেসেন্টারিকের পরে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এগুলো হচ্ছে মূলত নরএপিনেফ্রিন রিলিজ করবে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে। এখন এখানে দুইটা জিনিস আছে অত্যন্ত ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড এবং অ্যাড্রেনাল মেডুলা বা সুপ্রারেনাল মেডুলা। সুপ্রারেনাল মেডুলাতে কিন্তু সরাসরি আমাদের একটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার গিয়ে সিনাপস করে, এবং আমি আগেই বলেছি যে সুপ্রারেনাল মেডুলা কিন্তু একটা গ্যাংলিয়ন হিসেবে কাজ করে, নিজেই একটা গ্যাংলিয়ন, কিন্তু এর কোনো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ওইভাবে নেই দেখে আমরা কিন্তু এটাকে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে ফেলে দিই, যেখান থেকে অ্যাড্রেনালিন নরএড্রেনালিন সিনথেসিস হয় অ্যাজ ইউজুয়াল। কিন্তু দেখো এখান থেকেও আমরা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার দিয়ে অ্যাড্রেনালিন নরএড্রেনালিন পাচ্ছি, এখান থেকেও অ্যাড্রেনালিন নরএড্রেনালিন পাচ্ছি। অ্যাড্রেনালিনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি সেক্রেট হয়, অন্যান্য জায়গা থেকে নরএড্রেনালিনটা বেশি সেক্রেট হয়।
তো অ্যাড্রেনালিন এখান থেকে সিক্রেট হচ্ছে এবং এরা অ্যাকচুয়ালি এটা আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া হিসেবে কাজ করছে, অ্যাড্রেনাল মেডুলা। আর সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস দেখো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ব্লু, বাট এটার ক্ষেত্রে রেড। দ্যাট মিনস সোয়েট গ্ল্যান্ড একমাত্র অংশ যেখানে সিম্প্যাথেটিক সাপ্লাই, পোস্ট গ্যাংলিয়নিক সাপ্লাই অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে পায়। অন্যান্য সব জায়গায় নরঅ্যাড্রেনালিন, বাট এখানে অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে পায়। আচ্ছা, তো সিম্প্যাথেটিকটা আমরা এবার মোটামুটি বুঝলাম। প্যারাসিম্প্যাথেটিকে আসি। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রেও সেম, এখানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এবং পরবর্তীতে এখানে কিছু গ্যাংলিয়নের সিনাপস করবে, সিলিয়ারি, টেরিগোপ্যালাটাইন, সাবম্যান্ডিবুলার এবং ওটিক গ্যাংলিয়ন। এবং এই নিউক্লিয়াসগুলো থেকে আমি আগেই বলেছি যে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস এবং ডর্সাল মোটর নিউক্লিয়াস অফ দ্য ভেগাস এবং নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। এই নিউক্লিয়াসগুলো থেকে আমাদের প্যারাসিম্প্যাথেটিক কিছু ফাইবার বের হয়, যারা হচ্ছে সিলিয়ারি, টেরিগোপ্যালাটাইন, সাবম্যান্ডিবুলার এবং ওটিক। এই গ্যাংলিয়নগুলোতে এরা সিনাপস করে এবং এখান থেকে যে ফাইবারগুলো বের হয় এরা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক, এরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এবং আরো একটা জিনিস আমি বলেছিলাম যে ইন্ট্রামিউরাল গ্যাংলিয়ন, যারা হচ্ছে বিভিন্ন অর্গানের সাথে অবস্থান করে, যেমন হার্ট, লাংস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, কোলন, ব্লাডার এবং সেক্সুয়াল অর্গান, এগুলোর সাথে আমাদের ইন্ট্রামিউরাল গ্যাংলিয়ন অবস্থান করে। এবং এখানে এই প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো সিনাপস করার পর এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হয় অ্যাজ ইউজুয়াল। এখানে কালার কোডটা কি? প্রি গ্যাংলিয়নিক ফাইবার লাল অ্যাজ ইউজুয়াল, দ্যাট মিন্স এরা অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো লাল, এরা অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক সবই অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, কিন্তু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিকগুলো অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিকগুলো অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন, শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন। আর পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ বলে আমি একটা জিনিস বলেছি, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে এরা স্প্ল্যাঙ্কনিক নার্ভের মতোই, এদেরকে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ বলা হয়। এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পার্থক্যের মধ্যে পড়ি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের পার্থক্যের মধ্যে, যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এখানে দেখো, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এরা হচ্ছে প্যারাভার্টিবাল গ্যাংলিয়া, এরা কিন্তু একদম কাছাকাছি থাকে, যার জন্য প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো কিন্তু খুবই শর্ট থাকে। কিন্তু এখান থেকে যখন যাচ্ছে একটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে যখন হার্ট, লাংস এইসব জায়গায় একটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যাচ্ছে, এরা কিন্তু অনেক লম্বা হয়। অর্থাৎ সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার শর্ট, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অনেক লম্বা। কিন্তু প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই গ্যাংলিয়নগুলো থেকে অর্গানের গায়ে, দ্যাট মিন্স প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো কিন্তু অনেক লম্বা থাকে, কিন্তু অর্গানের গায়ে যেহেতু থাকে, সুতরাং এখান থেকে একটা সাপ্লাই, পোস্ট গ্যাংলিয়নিক সাপ্লাই বের হয়ে সরাসরি অর্গানে সাপ্লাই দিচ্ছে। দ্যাট মিন্স পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো অনেক শর্ট হয়। এটা আমরা পার্থক্যের সময় পড়ি, কিন্তু হয়তো বুঝতাম না। তো এই জিনিসটাই আমি এখানে একটু বলেছি, যে এটা আমি আগে ব্যাখ্যা করে ফেলেছি। ল্যাটারাল হর্ন থেকে এখানে এসে আমাদের হোয়াইট রামাসের মধ্যে দিয়ে যায়, এখান থেকে গ্রে রামাসের মধ্যে দিয়ে বের হয়, এটাই। এবং এই একটা জিনিস এখানে দেখানোর জন্য রেখেছি যে স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এইটা কিন্তু এই যে দেখো এখান থেকে ল্যাটারাল হর্ন দিয়ে বের হচ্ছে, এই যে ল্যাটারাল হর্ন থেকে বের হচ্ছে, বের হয়ে এরা কিন্তু কোথাও সিনাপস করেনি। যে এটা যেমন এখানে সিনাপস করেছে, এই ফাইবারটা কিন্তু সিনাপস করেনি, সরাসরি বের হয়ে চলে আসছে। এটা কি, সরি, এটা কি আমরা বলে থাকি স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এই জিনিসগুলো আমি একটু আগে ব্যাখ্যা করলাম, যে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক, লেজার স্প্ল্যাঙ্কনিক, লিয়েস্ট স্প্ল্যাঙ্কনিক। এই জিনিসগুলো স্লাইড দেখে পড়ার সময় যেন পড়তে সুবিধা হয়, তার জন্য এখানে আমি লিখেছি। এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, সিম্প্যাথেটিক আমরা যেটা বলেছি থোরাকোলাম্বার আউটফ্লো, এরা কিন্তু আসলে ল্যাটারাল হর্ন থেকে বের হয়, এটা আমরা আগেই বললাম। কিন্তু প্যারাসিম্প্যাথেটিকটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটারাল হর্ন ফর্ম করে না, একটা মানে স্ফীত অংশ কিন্তু ফর্ম করে না। এরা সরাসরি আসলে ল্যাটারাল সাইড থেকে বের হয়, এরা অ্যাকচুয়ালি হর্নের মতো একটা উচ্চ অংশ ফর্ম করে না। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস বা অরবার্ট প্লেক্সাস এবং সাবমিউকাস প্লেক্সাস বা মেজনার্স প্লেক্সাস, এরা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নের মতো কাজ করে, যেটা আমরা বললাম যে অনেকটা আমাদের ইন্ট্রামিউরাল গ্যাংলিয়নের মতো কাজ করে। এবং প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো যে হচ্ছে মাইলিনেটেড, পোস্ট গ্যাংলিয়নিক, নন মাইলিনেটেড, এগুলো আমি আগে বলে ফেলেছি। এখানে এই জিনিসটা আমি আগে বলেছি, কিন্তু এখানে একটু সামারি করে দিচ্ছি, যে প্রি গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন সবকিছুর ক্ষেত্রে, সিম্প্যাথেটিক হোক, প্যারাসিম্প্যাথেটিক হোক। কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের ক্ষেত্রে আমাদের মেইন ডিফারেন্সটা, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যদি আমাদের প্যারাসিম্প্যাথেটিক হয়, সেক্ষেত্রে এরা অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যদি সিম্প্যাথেটিক হয়, এরা নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রেনালিন ইউজ করবে। নরএপিনেফ্রিন হচ্ছে
ইউএস এর টার্ম এবং নর অ্যাড্রিনালিন হচ্ছে ইউকে টার্ম, একই জিনিস আলটিমেটলি। অনুরূপভাবে এপিনেফ্রিন অ্যাড্রিনালিনও সেম, এপিনেফ্রিন হচ্ছে ইউএস এর টার্ম, অ্যাড্রিনালিন হচ্ছে ইউকে টার্ম। আর সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নার ট্রান্সমিটার শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে রিসেপ্টর গুলো নিয়ে একটু বলে নিই। রিসেপ্টর আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টর হচ্ছে M1, M2, M3। M1 থাকে হচ্ছে ব্রেইন এবং স্টমাক মিউকোজাতে, M2 থাকবে হচ্ছে হার্টে, এবং এটা ইনহিবিটরি। আমরা সবাই জানি যে M2 ইনহিবিটরি একটা অ্যাকশন করে আমাদের প্যারাসিম্প্যাথেটিক, যেটা আমাদের হার্ট রেট কমায়, সেজন্য ইনহিবিটরি। আর M3 হচ্ছে অন্যান্য অর্গানগুলোতে থাকে, এবং এটার মেইন ফাংশন, প্যারাসিম্প্যাথেটিকের মেইন ফাংশন আমরা সবাই জানি যে এরা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। দ্যাট মিনস আমাদের যখন রেস্টে থাকি তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপার হ্যান্ডে থাকে। এরা হার্ট রেট কমায়, এরা হচ্ছে আমাদের স্মুথ মাসেলের কন্ট্রাকশন বাড়ায় এবং আমাদের সেক্রেটারিজ ফাংশনগুলোকে বাড়ায়। এবং সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমাদের রিসেপ্টরগুলো হচ্ছে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2। আলফা 1 হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন করে, সিলিয়ারি মাসেলের কনস্ট্রিকশন করে, এবং সিলিয়ারি মাসেল কনস্ট্রিকশন করার পরে পিউপিল ডাইলেটেড হয়। এটা কিরকম, আমরা জানলার পর্দাগুলো যখন এক জায়গায় করে দিই তখন জানালা খুলে যায়। অনুরূপভাবে আমাদের যখন সিলিয়ারি মাসেল একদিকে সরে যায়, কন্ট্রাক্টেড হয়, তখন পিউপিল ডাইলেটেড হয়। দ্যাট মিনস সিম্প্যাথেটিক রিসেপ্টর গুলো আমাদের পিউপিল ডাইলেটেড করবে আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে। আলফা 2 রিসেপ্টর হচ্ছে ইনহিবিটরি, এরা হচ্ছে প্রিসিনাপটিক নিউরনে থাকবে। দ্যাট মিনস এরা মানে আমাদের নেগেটিভ ফিডব্যাক দিবে। আমাদের যেটা প্রি গ্যাংলিয়নিক ফাইবারকে এরা ইনহিবিটরি সিগন্যাল দেবে। বিটা 1 হচ্ছে হার্টে থাকে, এটা তোমরা সবাই জানো যে হার্টে এরা হচ্ছে হার্টের অ্যাক্টিভিটি বাড়ায়, হার্ট রেট বাড়ায়, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। এছাড়া এটা কিডনিতে থাকতে পারে, কিডনিতে এরা হচ্ছে রেডিন সেক্রেশন বাড়ায় এবং এরা ফ্যাট সেলে থাকতে পারে। বিটা 2 হচ্ছে ইনহিবিটরি, এরা লাংসে থাকবে, লাংসের এয়ারওয়েকে ডাইলেটেড করবে এবং জিআই মাসেল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মাসেলে এরা রিল্যাক্সেশন করতে পারে। এবং স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে এরা ভেসোডাইলেশন করে, যেন স্কেলেটাল মাসেল যথেষ্ট ব্লাড সাপ্লাই পায়, যেন আমরা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের মাসেলগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারি। সিম্প্যাথেটিক তোমরা সবাই জানো, এরা মূলত কাজ করে হচ্ছে আমাদের একটা ফ্লাইট অ্যান্ড ফ্রাইট রেসপন্স। দ্যাট মিনস আমরা যখন ভয় থাকি তখন এই জিনিসটা কাজ করে। তো এখন আমরা আসি হচ্ছে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস গুলো কিছু আছে। হাইপোথ্যালামিক নিউক্লিয়াসটা আমি এখানে বলছি তার কারণ এখানে অটোনমিক ফাংশনের সাথে এটা রিলেশন আছে। থ্যালামাসের সাথে যেমন সেন্সরি রিলেশন, হাইপোথ্যালামাসের সাথে অটোনমিক রিলেশন। হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র নিউক্লিয়াই এরা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র নিউক্লিয়াই এরা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সেন্টার। মূলত প্যারাসিম্প্যাথেটিক সেন্টার থেকে হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, এবং এরা বডিকে কুলিং, দ্যাট মিনস বডিকে রেস্টিং এ হেল্প করবে। পোস্টেরিয়র নিউক্লিয়াই হচ্ছে সিম্প্যাথেটিক সেন্টার ধারণ করে এবং এরা বডিকে হিটিং আপ দ্যাট মিনস এরা বডিকে একটা যখন বডি হচ্ছে কোন একটা ফ্লাইট অ্যান্ড ফ্রাইট রেসপন্স, দ্যাট মিনস ইমার্জেন্সি সিচুয়েশনে থাকবে, তখন এরা কাজ করবে। আর্কুয়েট নিউক্লিয়াস কি, এরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করবে। সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এরা হচ্ছে হরমোনাল ফাংশন। সুপ্রাঅপটিক থেকে আমাদের এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন সেক্রেশন হবে, প্যারাভেন্ট্রিকুলার থেকে অক্সিটোসিন রিলিজ হবে, এবং সুপ্রা কায়াজমেটিক আমাদের অপটিক নার্ভের যে কায়াজমা সেখান থেকে তার উপরে যে নিউক্লিয়াসটা থাকে এখান থেকে সার্কাডিয়ান রিদম হাইপোথ্যালামাস মেইনটেইন করবে। আমি লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট অটোনমিক সেন্টার কি কি আছে? ইম্পর্টেন্ট অটোনমিক সেন্টার, মিচুরেশন সেন্টার এরা থাকে হচ্ছে মিড ব্রেইনে, নিউমোট্যাক্সিক সেন্টার রেসপিরেটরি সেন্টার একটা পার্ট, এরা থাকে হচ্ছে পন্সে, এবং স্নিজিং সেন্টার, সোয়ালোইং সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার, কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার, এই জিনিসগুলো থাকে হচ্ছে মিডুলাতে, এবং এগুলোর মাধ্যমে আমাদের এইসব জায়গায় অটোনমিক ফাংশন কার্যকর হয়।